আসসালামু আলাইকুম এভরিওয়ান। উদ্ভাসের উইকলি এক্সাম, ইঞ্জিনিয়ারিং যে উইকলি এক্সামটা আছে, ওখানে কিন্তু চারটা সেট হয়। তো চারটা সেট হয়, এ বি সি ডি। এখন ওই চারটা সেট আমি চারটাই সলভ করবো। দেখো, কিছু কিছু এমসিকিউ কিন্তু কোশ্চেন রিপিট হবে। তো রিপিট হইলে ওইটা আমি তো আগে ডিটেলসে যেটা সলভ করবো ওইটা তখন বলে দেবো যে এটা রিপিট হয়েছে, এটা ওই প্রসেসে সলভ করবা। চারটা সেট কেন সলভ করাই দিতেছি, কারণ হচ্ছে চারটা সেট যদি সলভ করো তাইলে হচ্ছে কিছুই বাদ থাকবে না, কনসেপ্ট এ টু জেড সব মাথায় চলে আসবে। এখানে সবই আমি নিয়ে আসছি। এবং তোমার হচ্ছে ধরো সেট বিতে মানে যেগুলা আমাদের আছে ওইগুলোই হচ্ছে আবার সেট সি এর কিছুতে রিপিট হবে। সরি, দাঁড়াও, এটা একটু, হ্যাঁ। তো সেট বি এর যেটা আছে ওইটা সেট সিতে রিপিট হবে, এরকমের আর কি। সবগুলো মোটামুটি সেমই। তোমাদের যেটা উইকলি হবে সামনে, ওইটা এখান থেকেই আর কি মোটামুটি ঘুরে আসবে। ঘুরে বলতে কি, কনসেপ্ট সেমই থাকবে, জাস্ট হচ্ছে হয়তো বা মান চেঞ্জ হইতে পারে, এগুলো আর কি ওই রকমের চেঞ্জ হয় না। তো এই ক্লাসটা যদি করো, ক্লাসটা ডিউরেশন হয়তো বা বড় হবে, যদি করো তাইলে আমি আশা করি যে কনসেপ্ট যেগুলো আছে মানে ভার্সিটিতে যারা এক্সাম দিবা তাদেরও এই ক্লাসটা আমি মনে করি করা উচিত, কারণ ইঞ্জিনিয়ারিং ভার্সিটি অলমোস্ট সেম। ঠিক আছে, শুধু হ্যান্ড ক্যালকুলেশন একটু পার্থক্য আছে। ক্লাসটা করলে আশা করি মানে কনসেপ্টটা বুঝবা। আর সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমি হচ্ছে যেভাবে সলভ দেওয়া আছে ওই সলভের বাহিরে কিছু ট্রাই করবো সলভ দেওয়ার, যাতে খুব ফাস্ট করতে পারো। এইটাই হচ্ছে আমার ক্লাসের আর কি মেইন টার্গেট। তো দেখো, কথা না বাড়ি হচ্ছে শুরু করি। ফার্স্টে এক নম্বর আমাদের কি বলছে? এক নম্বর বলছে tan থিটা ইকুয়াল টু 1 পোলার সমীকরণে কার্তীয় মানে কার্তেশীয় রূপ কোনটি? তো আমরা তো সরলরেখা গেছে, জানতাম যে এক্স ইকুয়াল টু আর কস থিটা, ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা। তো ওটা আমাদের এখানে দরকার নাই। আমরা দেখো এখানে যে মানে সমীকরণটা দেওয়া আছে, কি দেওয়া আছে? tan থিটা ইকুয়াল টু 1 দেওয়া আছে। তো আমরা নর্মালি হচ্ছে পোলার এবং কার্তেশীয় স্থানাঙ্কের মানে সম্পর্ক অনুযায়ী জানি যে tan থিটা ইকুয়াল টু, এক নম্বরটা এখানে একটু লেগে শর্ট করে, যে tan থিটা ইকুয়াল টু ওয়াই বাই এক্স। এটা কিন্তু আমরা সমীকরণ অনুযায়ী জানি। তাহলে বলো, দেওয়া কি আছে? দেওয়া আছে কিন্তু tan থিটা ইকুয়াল টু 1, tan থিটা ইকুয়াল টু 1, এইটা কিন্তু আমার দেওয়া আছে। তাইলে আমরা যদি এখন tan থিটা জায়গায় ওইটা ইনপুট দিয়ে দিই, যেটা বললাম একটু আগে, যে ওয়াই বাই এক্স ইকুয়াল টু 1, তাহলে কি হবে? ওয়াই ইকুয়াল টু এক্স হবে, ওয়াই ইকুয়াল টু এক্স হবে। তাহলে ফাইনাল অ্যান্সার আমাদের কি? এক নম্বরে ফাইনাল অ্যান্সার হচ্ছে এইটা। এখানে দেওয়া আছে সবকিছু, এক্স ইকুয়াল টু ওয়াই। তো এটা মানে এটা কিন্তু একটা মূল বিন্দুগামী রেখা। ওয়াই ইকুয়াল টু এক্স কি একটা মূল বিন্দুগামী রেখা, যা এক্স অক্ষের সাথে কি করে? 45 ডিগ্রি কোণ তৈরি করে। টেন 45-এর মান কত? টেন 45-এর মান কত? 1 না? তাই রেখাটি কি হবে? ওয়াই ইকুয়াল টু এক্স হবে। রেখাটা কিভাবে হয় যদি একটু ড্র করে দিই তোমাদের, এই যে এইভাবে। খুবই বেসিক প্রশ্ন। 2 নম্বরটা একটু পড়ি। 2 নম্বরে আমাদের কি বলছে? যে 2,3, 4,9 এবং 8,3 যথাক্রমে পিকিউ আর ত্রিভুজের বাহুদের মধ্যবিন্দু। আচ্ছা, মধ্যবিন্দু দেওয়া আছে, বলছে পিকিউ আর ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। এখন এটার একটা মানে সহজ ওয়ে হচ্ছে, মধ্যবিন্দু গুলো দিয়ে যে ত্রিভুজটা তৈরি হবে তার ক্ষেত্রফল বের করে আমরা যদি 4 দিয়ে গুণ করি তাহলে অ্যান্সার বের বের হয়ে যাবে। এটা হচ্ছে তোমার হচ্ছে জিরো মেথড বলা হয়, মানে নির্ণায়ক দিয়ে বড় ক্যালকুলেশন করে আমরা যদি মানে নির্ণায়ক দিয়ে আমরা তো করতে পারবো, ওই নির্ণায়ক দিয়ে আমরা না করে আমরা জিরো মেথড ব্যবহার করব। জিরো মেথডটা কিভাবে ব্যবহার করবো? দেখো, এখানে তোমার হচ্ছে এই যে আহ, যে কোনো একটা বিন্দুকে আমরা দিয়ে জিরো জিরো বানাইতে হবে। তো 2,3 কে আমরা জিরো জিরো বানাইতে হলে কি করতে হবে? টুতে কোণে 2 মাইনাস করতে হবে, থ্রিতে কোণে হচ্ছে 3 মাইনাস করতে হবে, তাইলেই তো এটা জিরো জিরো হবে। এবং বাকি বিন্দুগুলো থেকে কিন্তু একই মানই আমাদের বিয়োগ করতে হবে। তো বিয়োগ করার পর আমরা যে মানে ফাইনাল স্থানাঙ্কটা পাবো, ওইটাই আমরা শর্টকাট একটা মানে সূত্র ইউজ করব, ওইটাই আমাদের এক লাইনে ম্যাথ হয়ে যাবে। তো আমি হচ্ছে ডিটেলসে একটু করি, ডিটেলসে করলে তোমরা দেখো। 2 নম্বরে এখানে সলভ করি। 2 নম্বর, যে জিরো জিরো বানাতে হবে, এখানে কি করলাম? জিরো জিরো, জিরো জিরো বানাতে হবে। ঠিক আছে, তাহলে জিরো জিরো যদি বানাইতে হয় আমরা কি করবো? এখান থেকে 2 বিয়োগ করবো, এখান থেকে 3 বিয়োগ করব। 2,3, এইটাকে আমরা জিরো জিরো বানালাম। এরপরে 4,9,
4,9 এইটাতে 0 0 বানানো না, আমরা ওইটাই স্থানাঙ্কটাই বিয়োগ করো। 4 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 2 হয়। 9 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 6 হয়। এরপর আমাদের আরেকটা স্থানাঙ্ক আছে 8,3। 8,3 এখান থেকে আমরা কি বিয়োগ করবো? এই যে 2,3 বিয়োগ করব। 2,3 বিয়োগ করলে হয় 6,0। এখন হচ্ছে শর্টকাট ক্ষেত্রফল হাফ x1 ইন্টু y2 মাইনাস x2 ইন্টু y1 হাফ x1 ইন্টু y2। x1 কত? 2, ওই একবারে 2 ইন্টু 0 দেই, তারপর হচ্ছে মাইনাস তোমার এখানে তারপর 6 ইন্টু এখানে হচ্ছে 6, 36 মানে হচ্ছে 18। আমরা কি করছি? এইটাকে হচ্ছে x1 বলছি, এটাকে y1 বলছি, এটাকে x2 বলছি, এটাকে হচ্ছে y2 বলছি, তারপর হচ্ছে আমরা এটা সলভ করছি। এরপর আমাদের কাজ হচ্ছে বড় ত্রিভুজের, সুতরাং বড় ত্রিভুজের ক্ষেত্রফল হবে, বড় ত্রিভুজের ক্ষেত্রফল হবে 4 ইন্টু 18। ওই যে বললাম না 4 দ্বারা গুণ করে দিব, তাইলে আমাদের সলভ করলে কত হয়? 72 বর্গ একক। তোমরা এভাবে আর কি সলভ করবে, তাহলে খুব ফাস্ট হবে। এই যে এখানে ক্ষেত্রফল এটা লিখে দিছি। তারপর হচ্ছে এটা তোমার হচ্ছে 3 নাম্বার, এটা তো গেল, তাহলে ফাইনাল অ্যান্সার কি আমাদের এটার? 72। আচ্ছা, তারপর 3 নাম্বারটা দেখো, 3 নাম্বারটা কি বলছে? এটা সরাই দিই যে 3y ইকুয়াল টু 3 প্লাস 3/x প্লাস 2 বক্ররেখায় x অক্ষকে a এবং y অক্ষকে b বিন্দুতে ছেদ করলে a b রেখার সমীকরণ নির্ণয় করো। তো প্রথমে x অক্ষে y এর মান 0, আবার y অক্ষে x এর মান 0, এভাবে করে বসে আমরা সলভ করব, দেন একটা ফরম্যাটে নিয়ে আসলে আমাদের ফাইনাল অ্যান্সারটা চলে আসবে। তাইলে এখানে দেখো x অক্ষে y এর মান কি? 0। তাইলে আমরা এটা কত নাম্বার? 3 নাম্বার সলভ করব। x অক্ষে y এর মান যদি 0 হয়, তাহলে 3 ইন্টু 0 মানে হচ্ছে 0, 0 ইকুয়াল টু 3 + 3/x+2। তো এখানে যদি আমরা ক্যালকুলেশন করি -3 বা 3x+6+3, 3x+6 7 9 ইকুয়াল টু কত? 0 হবে। 3x ইকুয়াল টু -9, x ইকুয়াল টু -9/3 মানে কত? x এর মান আসে -3। তারপর হচ্ছে আমাদের আরেকটা আছে না, আরেকটা বাদ আছে, সেটা কি? y অক্ষে x এর মান কত? আমাদের 0 বসাতে হবে। তো y অক্ষে x এর মান ওই 0 বসানোর পর আবার সেম ওভাবে ক্যালকুলেশন করবা। করার পর দেখো এখানে কি হবে? 3y ইকুয়াল টু 3 + 3/2, তারপর হচ্ছে ওই একবারে লিখে দেবো y ইকুয়াল টু কি? 3/2। 0 বসে ধরে একবারে হয়ে যায়। তাইলে আমাদের বি বিন্দুর এ বিন্দুর স্থানাঙ্ক আসে, এই বিন্দুর স্থানাঙ্ক আসবে তোমার x অক্ষে ছেদ করলে y এর মান কত? 0, তাহলে -3,0। আর বি বিন্দুর স্থানাঙ্ক কি হবে? 0,3/2। এখন ছেদক আকারে আমাদের কি বলছে? এ বি রেখার সমীকরণ। তাহলে আমরা কি জানি যে x/a প্লাস y/b এটা ইকুয়াল টু কি? 1। x এর জায়গায় আমরা মানটা বসবো -3/a প্লাস y এর জায়গায় হচ্ছে 3/2, বি এর মান কত? বি এর মান তো ওভাবেই থাকবে, এইটা ইকুয়াল টু কি?
1। এরপর আমাদের ফাইনালি হচ্ছে যদি ক্যালকুলেশন করো x/a, ঠিক আছে, তাহলে এর জায়গায়, ও সরি, এই জায়গায় তো ভুল করছি, এই জায়গায় -3 তো নিচে বসাতে হবে। x/-3 হবে প্লাস y/b এর মান কত, 3/2 ইকুয়াল টু কি 1। তারপর এই 2 উপরে পাঠিয়ে দিবা, 2 উপরে পাঠালে হচ্ছে এখানে 3 লসাগু করে একবার এই পাশে পাঠাবা, তাহলে ফাইনাল আমাদের অ্যান্সার আসবে 2y ইকুয়াল টু x+3। এটাই কি অ্যান্সার। বক্ররেখা দেখে ভয় পাওয়ার কিছু নেই, এখানে x 0 বসাবো, y এর মান 0 বসাবা। এটা গেল 3 নাম্বার। আমাদের নেক্সট হচ্ছে 4 নাম্বার। 4 নাম্বার বলছে √3x প্লাস 3y প্লাস 2x কত আলফা প্লাস y sin আলফা ইকুয়াল টু p। একই সরলরেখার আলফার মান নির্ণয় করো। এটা হচ্ছে তোমার অনেকে tan3 মানে tan√3 দেখে 60 ডিগ্রি দেখে কিন্তু ভুল করবা, কিন্তু মনে রাখবা লম্ব দূরত্ব p সবসময় কিন্তু ধনাত্মক প্লাস b হয়, ঠিক আছে। তাইলে √3x প্লাস 3y ইকুয়াল টু -2, এখানে ডান পাশের যুবকটি কিন্তু কি, এই ডান পাশের যুবকটি কিন্তু যদি ওই পাশে নেই তাহলে কি হয়, ঋণাত্মক হয়। তাই একে ধনাত্মক করতে হলে আমাদের কি করতে হবে, -1 দিয়ে কিন্তু গুণ করতে হবে। গুণ করার পর আমরা p এর সাথে তুলনা করব, x আর y এর সাথে তুলনা করব। তাহলে দেখো কি করি, ট্রিক কি, যে 4 নাম্বার ট্রিক্সটা কি, ট্রিক্সটা হচ্ছে যে তোমার হচ্ছে এখানে লম্ব দূরত্ব p সব সময় ধনাত্মক প্লাস b হয়। তারপর তাইলে আমাদের সমীকরণটা এটা কি, √3x প্লাস 3y ইকুয়াল টু কি -2। ঋণাত্মক না, তাহলে এখন -√3x মাইনাস 3y ইকুয়াল টু কি 2। এবার x কত আলফা প্লাস y sin আলফা ইকুয়াল টু কি p, এর সাথে তুলনা করলে কদ আর সাইনের উভয়ের মান কি আমরা কি পাইতেছি, ঋণাত্মক পাইতেছি না। আমরা যদি এখন x কদ আলফা, এই যে x কদ আলফা প্লাস y সাইন আলফা ইকুয়াল টু কি p, এর সাথে আমরা যদি তুলনা করি তাহলে কদ এবং সাইন উভয়ের মান কি ঋণাত্মক। এই যে দেখো উভয়ের মান কি ঋণাত্মক, x আর সহায়ক ঋণাত্মক। এখন দেখো সাইন আর কদ উভয় ঋণাত্মক হয় কখন, যখন সেটা থার্ড কোয়াড্রেন্টে হয়, প্রথম দ্বিতীয়। এখানে কি সাইন আর কস নেগেটিভ, সাইন আর কস কি নেগেটিভ, যেহেতু নেগেটিভ তাই কোনটা কি হবে 180 প্লাস 60, 180 প্লাস 60 মানে কত 240 ডিগ্রি। অনেকে tan√3 দেখে 60 ডিগ্রি দাগাই দেবে, কিন্তু হবে না। 3 নাম্বার গেল, 4 নাম্বার গেল। তারপর 5 নাম্বারটা যাই। 5 নাম্বার হচ্ছে x অক্ষের সাপেক্ষে 5,4 বিন্দু প্রতিবিম্বের স্থানাঙ্ক। তো এটার শর্টকাট কি লিখে দেই, এটা শর্টকাট কি, শর্টকাট হচ্ছে যার সাপেক্ষে প্রতিবিম্ব তার মান অপরিবর্তিত থাকবে এবং অন্য চিহ্ন বদলে যায়। যার সাপেক্ষে অন্যটির চিহ্ন কি হবে বদলে যাবে। তাহলে এক্স এর সাপেক্ষে, তাহলে এক্স এর মান ঠিক থাকবে, ওয়াই এর মান পরিবর্তন হবে। এক্স এর মান ঠিক থাকবে, ওয়াই এর মান পরিবর্তন হয় কি হবে, ওয়াই এর মান পরিবর্তন হবে -4, আর এক্স এর মান কি থাকবে ঠিক থাকবে। তাহলে অ্যান্সার ফাইনাল কি হবে 5, -4। শেষ। 5-6 নাম্বার কি বলছে যে এক্স প্লাস 3y মাইনাস 1 এক্স মাইনাস 2y প্লাস 3 রেখা দ্বারা অন্তর্ভুক্ত স্থূল কোণ কত। তো সহজ সমাধান কি, যে দুটি রেখার ঢাল
বের করব, তারপর হচ্ছে ওখান থেকে প্লাস মাইনাস নিয়ে কাহিনী করব। এখানে ঢাল যদি বের করি 6 নম্বরে, আমরা জানি ঢাল বের করা কি, এক্স এর সহগ মাইনাস এক্স এর সহগের আর ওয়াই সহগের অনুপাত মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই সহগের অনুপাত। তাহলে ইমনের ঢাল কি হবে, ইমন রেখার ঢাল কি হবে, মাইনাস এক্স এর সহগের অনুপাত হচ্ছে 1 ডিভাইডেড বাই হচ্ছে 3। এবার এম টু সেম কি হবে, এমটিতেও কিন্তু অলরেডি একটা মাইনাস আছে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়, এমটি ইকুয়াল টু কি হবে 1/2 হবে। তো আমরা কি জানি সূত্র, ট্যান থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস এম ওয়ান মাইনাস এম টু ডিভাইডেড বাই কি হবে 1 প্লাস এম ওয়ান ইন্টু এম টু। প্লাস মাইনাস অনেক কনফিউশন হয়, কনফিউশন হওয়ার কিছুই নেই। সবসময় ভিতরের পরম মানে মানটির পরম মান পজিটিভ ভ্যালু যদি নেই, তাহলে সূক্ষ্ম আলফা বের করে ফেলবো। এরপর এখানে ক্যালকুলেশন করলে আলফা বের করে যদি করো, এখানে ক্যালকুলেশন করলে ইম এর মান আসবে প্লাস মাইনাস মানে প্লাস প্লাস মাইনাস 1 না, তাহলে প্লাস 1 নিলে আসে, +1 নিলে 45 ডিগ্রি আসবে। এখন প্রশ্নে যেহেতু তোমার স্থূল কোণ বলছে, তাইলে কি করতে হবে, 180 থেকে সূক্ষ্মকোণটা বাদ দিতে হবে। তাহলে 180 থেকে আমরা 45 ডিগ্রি যদি বাদ দিই, আমাদের ফাইনাল অ্যান্সার হয় 135 ডিগ্রি। এত কাহিনী করার দরকার নেই। প্রথম কথা হচ্ছে যে আমি একটু তোমাদের বলি, প্রথম কথা হচ্ছে এখানে এম ওয়ান এর মান বের করলাম, এম টু এর মান বের করলাম এই দুইটা ইকুয়েশন থেকে। তারপর ট্যান থিটার প্লাস মাইনাস আছে না, এম ওয়ান এম টু বসাবো, প্লাস মান নিয়ে আমরা করবো, করলে আসে 45 ডিগ্রি। তো মানে +1 নিয়ে করলে ঠিক আছে, ওই প্লাস মাইনাস 1 আসবে কিন্তু, মানে ট্যান থিটা ইকুয়াল টু +-1 আসবে। তো +1 নিয়ে যদি আমরা করি তাহলে 45 ডিগ্রি আসবে, এবং সেটাকে 180 অনেক মাইনাস করে দিবা, শেষ। সুতরাং আশা করি পারো সবাই। তো 6 নাম্বার গেল, তারপর হচ্ছে আমাদের কি 7 নাম্বার। 7 নাম্বার আমাদের কি বলছে যে 2,1 - 1 a+1,3 এবং O1,2 বিন্দু তিনটি সমরেখ হলে a এর মান নির্ণয় করো। আচ্ছা, যদি সমরেখ বলে তাইলে বিকল্প কি, বাইরে ক্ষেত্রফল শূন্য ধরার নিয়মের চেয়ে ঢাল মানে ঢাল স্লোপ সমান ধরার নিয়মটি এমসিকিউর জন্য কিন্তু অনেক ফাস্ট করা যায়, স্লোপ ধরে করা। তো এখানে 3টা বিন্দু আছে না, তাহলে চলক এ আছে ধরো মাঝের বিন্দুতে, চলক এ কিন্তু মাঝের বিন্দুতে। তো সহজ কাজ হলো প্রথম আর তৃতীয় বিন্দু ঢাল আগে আমরা বের করে ফেলবো, কারণ সেখানে কোনো এ নাই। এ আছে কি মাঝের বিন্দুতে না, মাঝের বিন্দুতে এ আছে, তাইলে আমরা কি করব, যেখানে এ থাকবে ওটা বাদ, প্রথম আর তৃতীয় বিন্দুর ঢাল বের করব। কেন বের করব, কারণ এখানে এ নাই, ম্যাথটা সহজ হবে। তো প্রথম আর তৃতীয় বিন্দুর ঢাল আমরা যদি বের করি 7 নম্বরে, ইমনের মান, ইমনের মান এর মান কত হয় সেটা বলো। এর মান আমরা যদি কি করবো, y2 - y1 ডিভাইডেড বাই x2 - x1। তো ওইটা যদি আমরা করি তাইলে আমাদের ইমন আসে -3। তারপর m2 মানে হচ্ছে, এবার করবো দ্বিতীয় আর তৃতীয় বিন্দুর ঢাল। দ্বিতীয় আর তৃতীয় বিন্দুর ঢাল যদি করি তাহলে y2 - y1 ডিভাইডেড মানে কোটিতের অন্তর ডিভাইডেড বাই ভুজদের অন্তর যদি করি 2 - 3 ডিভাইডেড বাই 1 মাইনাস a+1। এটা যদি আমরা ক্যালকুলেশন করি এখানে আসে -1 ডিভাইডেড বাই -a মানে কত 1/a। প্রথম ও তৃতীয় বিন্দুর ঢাল বের করলাম, এখানে হচ্ছে প্রথম ও তৃতীয়, এইটা হচ্ছে কি দ্বিতীয় ও তৃতীয় এখানে। যেহেতু সমরেখ তাইলে কি ঢাল সমান হয়, যেহেতু সমরেখ তাইলে কি হবে, ঢাল সমান হবে। তাইলে আমরা কি বলতে পারি, 1/a ইকুয়াল টু -3, 1/a ইকুয়াল টু -3। তাইলে a ইকুয়াল টু কি -1/3। এখানে লিখে দিই, সমরেখ হলে ঢাল কি হয়,
সমান হয়। 7 নম্বর গেল। 8 নম্বরে আমাদের কি বলছে, y ইকুয়াল টু √3x প্লাস 2 রেখাটি x অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে তা নির্ণয় করে। বেসিক প্রশ্ন, y ইকুয়াল টু mx এর সাথে আমরা তুলনা করব। দেখো 8 নাম্বার খুবই সহজ। y ইকুয়াল টু কি আমরা জানি, y ইকুয়াল টু mx প্লাস c। এটার সাথে এরকম y ইকুয়াল টু mx প্লাস c না, তাহলে এখানে m এর মান কত হয়, m এর মান হয় √3 হইলো। আমরা কি জানি, আমরা জানি m ইকুয়াল টু tan থিটা। tan থিটা ইকুয়াল টু কি হবে, m এর জায়গায় বসাই দেবো, এর সাথে কম্পেয়ার করছি। tan থিটা ইকুয়াল টু √3, তাহলে থিটা ইকুয়াল টু tan ইনভার্স √3 মানে থিটার মান কত আসবে, থিটার মান আসবে 60 ডিগ্রি। একদম বেসিক প্রশ্ন। 9 নম্বরে বলছে যে এবিসি তিনটে স্থানাঙ্ক দেওয়া হলে এবিসিডি সামান্তরিকের অপর শীর্ষবিন্দু ডি এর স্থানাঙ্ক নির্ণয় করো। তো এখানে শর্টকাট একটা ওয়ে শিখাই দিই, সেটা হচ্ছে কর্ণবিলের মধ্যবিন্দু বের করার বর্ণনিয়মে আমরা না গিয়ে সরাসরি সূত্র ব্যবহার করব। সূত্রটা কি আমি লিখি আগে ফার্স্টে। 9 নাম্বার, শর্টকাট কি আমরা তোমার হচ্ছে বিপরীত শীর্ষবিন্দু যোগফল সমান বিপরীত শীর্ষবিন্দুর বিপরীত শীর্ষবিন্দুর কি যোগফল সমান। তাইলে এখানে আমরা কি বলতে পারি, a প্লাস সি ইকুয়াল টু বি প্লাস ডি। সুতরাং আমরা কি বলতে পারি, এই সামুদ্রিক হচ্ছে a প্লাস সি ইকুয়াল টু বি প্লাস ডি হইলো। এখন চতুর্থ বিন্দু আমরা আইডেন্টিফাই যদি এখান থেকে করি, তাহলে কি হবে, ডি ইকুয়াল টু a প্লাস সি মাইনাস বি, a প্লাস সি মাইনাস কি বি। তাহলে আমরা এখন এক্স এর স্থানাঙ্ক যদি বলি, এক্স এর স্থানাঙ্ক 4 প্লাস -3 মাইনাস -2 ইকুয়াল টু কি হবে, 4 - 3 + 2 মানে হচ্ছে 3। ওয়াই এর স্থানাঙ্ক যদি আমরা এখানে বসাই ক্যালকুলেশন করি, 2 + 4 - 1 কত আসে, 5 আসে। তো এই ডি এর জায়গায় একবার এক্স এর স্থানাঙ্ক আমরা ক্যালকুলেশন করে বের করবো, তারপর হচ্ছে ওয়াই এর স্থানাঙ্ক আমরা ক্যালকুলেশন করে বের করবো, তারপর ফাইনালি আমাদের উত্তর আসবে কত, স্থানাঙ্ক 3,5। এটাই কি আমাদের অ্যান্সার। তো হচ্ছে কর্ণর মধ্যবিন্দুর ওই বের করার বর্ণনিয়মে না গিয়ে এভাবে শর্টকাট হয়তো মনে রাখতে পারো, তাইলে কিন্তু তোমাদের হচ্ছে সুবিধা হবে। তারপর আমরা 10 নম্বরে যাই। 10 নম্বরে কি বলছে যে 4x + 2a + c এবং 5bx + 2a এর ছেদবিন্দু চতুর্থ চতুর্ভাগে কি বলছে, চতুর্থ চতুর্ভাগে, তো চতুর্থ চতুর্ভাগে ও অক্ষদ্বয় থেকে সমদূরবর্তী হলে নিচের কোনটি সঠিক। তো এখানে সহজ সমাধান কিভাবে করবো, যে চতুর্থ চতুর্ভাগে এক্স কি হয়, ধনাত্মক হয় এবং ওয়াই কি ঋণাত্মক। তাহলে অক্ষদ্বয় হতে সমদূরবর্তী হওয়ার শর্ত কি, মানে এক্স এবং ওয়াই এর সাংখ্যিক মান কি সমান হইতে হবে না, তাহলে এক্স ইকুয়াল টু কি হবে, -y। তো বজ্রগুণ ছাড়া আমরা কিন্তু এভাবে করতে পারি। ও ধরো অনেক জায়গায় বজ্রগুণ করে করবে, তো আমরা কি করবো, ওখানে এক্স ইকুয়াল টু -y এই ফর্মুলা দিয়ে ডিরেক্ট ক্যালকুলেশন করে একবারে করে ফেলাবো। তো এক্স ইকুয়াল টু -y কিভাবে আসলো আমি আবার বলি একটু। আমাকে কি বলছে, চতুর্থ চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ কি এক্স, এক্স কি হয়, এক্স প্লাস ভি হয়, আর ওয়াই কি হয়, ওয়াই কি হয় -ভি হয় হইলো। এখন যেহেতু অক্ষদেহ করতে আমাদের কি বলছে, সমদূরবর্তী না, তো সমদূরবর্তী হলে আমরা কি জানি, সমদূরবর্তী হলে এক্স ইকুয়াল টু কি হয়, ওয়াই হয়। কিন্তু এখানে ওয়াই এর মানটা কি নেগেটিভ, তাহলে কি হবে, এক্স ইকুয়াল টু -y, এক্স ইকুয়াল টু -y। তো এক্স ইকুয়াল টু -y যদি হয়, এখন আমরা যে কোনো একটা সমীকরণে ওয়াই এর জায়গায় কি, ওয়াই এর জায়গায় কি করতে পারি, -x বসিয়ে দিতে পারি না, ওয়াই ইকুয়াল টু কি হয়, -x। তো এই যে -xটা আমরা ধরো এই প্রথম সমীকরণে যদি বসাই, তাহলে 4ax আমরা প্রথম সমীকরণে লিখি 4ax, আমরা একবার বসাই দিই, ঠিক আছে, -2ax + c ইকুয়াল টু 0, বা 2ax ইকুয়াল টু কি, -c। তাহলে x ইকুয়াল টু কি হবে, -c/y a।
করলাম। দ্বিতীয় সমীকরণে ওয়াই এর জায়গায় সেম মাইনাস ওই যে বসাই দিব মাইনাস এক্স, তারপর বসাইলে 5bx একবারে করি 5bx মাইনাস 2bx প্লাস ডি ইকুয়াল টু কি 0, তাইলে 3bx ইকুয়াল টু কি মাইনাস ডি, এক্স ইকুয়াল টু কি হবে মাইনাস ডি ডিভাইডেড বাই 3b। যেহেতু উভয় ক্ষেত্রেই এক্স এর মান মানে এক্স এর মান একই, তাহলে আমরা কি বলতে পারি মাইনাস, সুতরাং মাইনাস সি বাই টোয়াই জে ইকুয়াল টু কি মাইনাস ডি বাই 3b। এই লাইনটা কেন এভাবে বললাম, উভয় ক্ষেত্রে এক্স এর মান একই। উভয় ক্ষেত্রে এক্স এর মান কি একই হয়। তাহলে এখানে আমরা একটু ক্যালকুলেশন যদি করি -3bc ইকুয়াল টু কি হবে -2ad, 3bc ইকুয়াল টু কি হবে 2ad হবে। তাই ফাইনাল আনসার কি 3bc ইকুয়াল টু 2ad। সেই 10 নম্বর। 11 নম্বরে বলছে যে আলফা কমা বিটা বিন্দুগামী y ইকুয়াল টু আলফা এক্স বাই বিটা এর লম্বরেখার সমীকরণ নির্ণয় করো। শর্টকাটে কিভাবে করবো, সমীকরণটি সাজিয়ে লিখলে আমরা কি পাই, সমীকরণটি যদি সাজাই আমরা তাইলে পাবো হচ্ছে আলফা এক্স মাইনাস বিটা ওয়াই ইকুয়াল টু কি 0। তাহলে লম্বরেখার সমীকরণ কি হবে, আমরা জানি কি সহগ চেঞ্জ হয়, এক্স এর সহগ ওয়াই এর সহগ ফোকাসের জায়গায় মানে কাছে যায় এবং হচ্ছে মাইনাস থাকলে সেটা কি প্লাস হয়ে যায়। তাহলে লম্বরেখার সমীকরণ কি হবে, লম্বরেখার সমীকরণ হবে বিটা এক্স প্লাস আলফা ওয়াই। এইটাকে আমরা কি বললাম, এখন এটা কি বিন্দুগামী, এটা কিন্তু আলফা কমা বিটা বিন্দুগামী। তো আলফা কমা বিটা বিন্দুগামী হয়, তাইলে কি এখন এক্স ইকুয়াল টু আলফা আর ওয়াই ইকুয়াল টু বিটা যদি আমরা বসাই, কি করবো এখানে এক্স ইকুয়াল টু আলফা আর ওয়াই ইকুয়াল টু বিটা যদি আমরা এখানে বসাই, তাহলে আমরা ক্যালকুলেশন করে কি পাবো যে কে ইকুয়াল টু 2 আলফা বিটা পাবো, কে ইকুয়াল টু 2 আলফা বিটা পাবো। ঠিক আছে, তো সহগের অদল বদল করলে তোমাদের এটা হবে। তো এই আলফার বীজের মান এটা বসাই দেবা, তাহলে বসাই যেটা কে এর মান পাবা ওইটা আবার ফাইনালি হচ্ছে এই ইকুয়েশনে বসাই কে এর মান, কে এর জায়গায় ইনপুট দিলে এই খ যেটা আছে এটা অ্যান্সার পাবা। এভাবেই করবা শর্টকাট শর্টকাট গেল। তারপর 12 নম্বরটা কি বলছে আমাদের যে এ এর এই সমীকরণের সমান্তরাল 2,1 বিন্দুগামী রেখা এবং 2x প্লাস 3y প্লাস 32 রেখার মধ্যবর্তী দূরত্ব কত। আচ্ছা সমান্তরাল বলছে কিন্তু, তো সমান্তরাল রেখার সমীকরণ বের করে কিন্তু করা যায়, দূরত্ব নির্ণয় করে করা যায়, কিন্তু মাঝখানে রেখা ব্যাপারে আমাদের কোনো দরকার নাই। ঠিক আছে, আমরা শর্টকাটে করবো। কি করবো দেখো, 2,1 বিন্দুটি প্রথম রেখার উপর অবস্থিত, সুতরাং এই বিন্দু থেকে সরাসরি দ্বিতীয় রেখা ওই যে 2x প্লাস 3y প্লাস 32 করলে এর লম্ব দূরত্ব বের করলে কিন্তু আমরা উত্তর পাওয়া যাবো। তাই আমরা কি করব, আমরা ডিরেক্ট লম্ব দূরত্ব বের করবো, এত কাহিনী করার দরকার নাই। 12 নম্বর মানে মেন কথা হচ্ছে দূরত্ব নির্ণয় করেও করা যায়, কিন্তু আমরা দূরত্ব নির্ণয় করবো না, আমরা কি করবো যে 2,1 বিন্দুটি প্রথম রেখার অবস্থিত, সুতরাং এই বিন্দু থেকে সরাসরি দ্বিতীয় রেখা কি 2x প্লাস 3y প্লাস 32 এর উপর লম্ব দূরত্ব করলে আমরা উত্তর পাই যাবো। তাহলে একবারে করে দিই, ডি ইকুয়াল টু 2 ইন্টু 2 প্লাস 3 ইন্টু 1 প্লাস 32 ডিভাইডেড বাই এক্স এর সহগের স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই এর সহগের স্কোয়ার, মানে কত 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। আমরা এটা যদি ক্যালকুলেশন করি 2 ইন্টু 2 প্লাস 3 ইন্টু 1 প্লাস 32 ডিভাইড বাই রুট ওভার 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, মানে হচ্ছে 3√13 আসে, 3√13 বর্গ একক। 2,1 কিন্তু প্রথম রেখার উপর, প্রথম রেখার উপরে আছে, এই জন্য আমরা কিন্তু ডিরেক্ট হচ্ছে লম্ব দূরত্বটা
করে দিলাম। বা তুমি ইসেও মনে রাখতে পারো যে স্ক্রিনে মনে করো দুটো সমান্তরাল রেখা আঁকবা, তারপর উপরের রেখা একটা বিন্দু নেবা 2,1, তারপর সেটা নিচের রেখা পর্যন্ত লম্ব টেনে নিলেই কিন্তু সেটা রেখার মধ্যবর্তী দূরত্ব বের হবে। 13 নম্বর বলছে একটি সরলরেখা অক্ষদ্বয় হতে সমান মানের অংশ ছেদ করে এবং 3,5 বিন্দু দিয়ে অতিক্রম করে, তাহলে এর সমীকরণ কি? 13 নম্বরে যাই। শর্টকাটে আমরা কি করব, অক্ষদ্বয় হতে সমান অংশ ছেদ করে সমীকরণটি সবসময় এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কে হয়। এটা কি অক্ষদ্বয় হতে অক্ষদ্বয় হতে সমান অংশ যদি ছেদ করে তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কি হয়, কি হয়, তাহলে যেহেতু 3,5 বিন্দু দিয়ে যায়, সুতরাং কি হবে, ওখানে মানটা বসাই দেব। 3,5 যদি বসাই, 3,5 বসাইলে আমাদের কি হয়, 3 + 5 ইকুয়াল টু কি হবে, কি হবে, তাহলে কে এর মান কত হবে, কে এর মান হবে 8। তাহলে সুতরাং কি হবে, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 8। শেষ। এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 8 শর্টকাটে করবো। তারপর সংযোগ রেখা থেকে এত রেখাটি কত অনুপাতে বিভক্ত করে, এই টাইপের ম্যাথও আমরা শর্টকাটে করব। আবার শর্টকাট দেখো 14 নম্বরে, শর্টকাটে করব কিভাবে করব, যে এমসিকিউ এর জন্য অনুপাত নির্ণয়ের সব থেকে মজার সূত্র হচ্ছে এলন ডিভাইডেড বাই মাইনাস এলন ডিভাইডেড বাই এল টু। এখন এলন কি আর এল টু কি, এলন ও এল টু হলো রেখার সমীকরণে বিন্দু দুটির মান বসানোর ফলে যে অ্যান্সারটা আসে। যেমন সমীকরণ কি এখানে তোমার -x + y + 2 ইকুয়াল টু কি 0। তো ফার্স্টে প্রথম বিন্দু 3, -1 বসাবো, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে এলন। আবার যদি 8,9 বসাই এখানে, তাহলে যেটা পাবো সেটা কি পাবো, এল টু পাবো। 14 নম্বর করি। সমীকরণ কি, -x + y + 2 ইকুয়াল টু 0। 3, -1 এখানে ইনপুট দেব। কিভাবে দেবো ইনপুট, 3, -1, তাইলে আমরা কি পাবো, তাইলে আমরা এলন পাবো। মাইনাস ইনপুট দিলে এলনের মান আসবে তোমার -2। তারপর সেম আবার কি ইনপুট দিতে হবে, আর একটা সমীকরণ আছে না, সেটা কি সেম ওই জায়গায় আবার আমাদের 8,9 ইনপুট দিতে হবে। তাইলে আমরা কি পাবো, এইটা পাবো আমরা এলন, আর এইটা পাবো আমরা কি এল টু। তাহলে এল টুর মানটা কত আসে, বসাইলে আমরা 3 পাই। এখন সূত্র অনুযায়ী আমরা কি করবো, মাইনাস এলন ডিভাইডেড বাই এল টু। ক্যালকুলেশন করলে কত আসে, -2/3, -2/3। দ্যাট মিনস হচ্ছে 2/3, মানে কত 2:3। এইটাই আমাদের অ্যান্সার। হয়তো অন্তর্বিভক্ত ওই যে m1x2 + m2x1 ওভাবে করে করা যায়, দরকার নাই, টাইম তো সেভ করতে হবে। 15 নম্বর কি বলছে, বর্গের একটি কর্ণের সমীকরণ দেওয়া আছে এবং শীর্ষের স্থানাঙ্ক 4,3 হলে কর্ণটির দৈর্ঘ্য নির্ণয় করো। তো এটাও তোমার হচ্ছে শীর্ষবিন্দু থেকে কর্ণের উপর লম্ব দূরত্ব বের করলে, মানে লম্ব দূরত্ব বের করলে সেটি হয় কি অর্ধেক কর্ণ। তাই অর্ধেক কর্ণকে আমরা কি করবো, লাস্টে 2 দিয়ে গুণ করবো, তাইলে আমরা পূর্ণ কর্ণ পাওয়া যাব। তো এখানে তোমার হচ্ছে শীর্ষবিন্দু থেকে কর্ণের উপর যে লম্ব দূরত্ব বের করব সেটার কিন্তু অর্ধেক বের হয়, এটা মনে রাখো। অর্ধেকের লাস্টে আমাদের কিন্তু 2 দ্বারা গুণ করতে হবে। তো আমরা 15 নম্বরে লম্ব দূরত্বটা আমরা বের করি। কর্ণের শীর্ষবিন্দু থেকে 4 লম্ব দূরত্ব যদি বের করি, ডি ইকুয়াল টু এক্স এর জায়গায় 4 বসালে 4 -3 + 5 ডিভাইডেড বাই কি হবে, এক্স এর সহগ স্কয়ার ডিভাইড বাই ওয়াই সহগ স্কয়ার, মানে হচ্ছে 1² + 1²। আমাদের এই লম্ব দূরত্বটা কত আসে, 4 - 3 + 5 ডিভাইড বাই √2, কত আসে 3√2। এইটা যেটা বের হয়েছে না, এটা অর্ধেক কর্ণ বের হয়েছে, অর্ধেক কর্ণ, অর্ধেক কর্ণ বের হয়েছে। কেন বের হয়েছে আগে বললাম, যে লম্ব দূরত্ব অর্ধেক কর্ণ বের হয়, তাহলে আমরা কি করব, এটাকে হচ্ছে কর্ণদ্বয় পরস্পরকে কি করে, সমদ্বিখণ্ডিত করে না, তাই শীর্ষ থেকে একটা কর্ণের উপর লম্ব টানলে তা কিন্তু আসলে অন্য কর্ণের অর্ধেক হয়। যেহেতু অর্ধেক হয়, তাহলে আমরা কি করবো, এটাকে 2 দিয়ে গুণ করব। সুতরাং দৈর্ঘ্য ডি ইকুয়াল টু 2 × 3√2।
তাহলে অ্যান্সার কি হবে 6√2। এটি আমাদের ফাইনাল অ্যান্সার। তারপর যাই 16 নম্বরে বলছে 1,0 এবং x+1 = 0 সরলরেখা থেকে সমদূরবর্তী বিন্দু সমূহের সেট যে সঞ্চারপথ গঠন করে তার সমীকরণ কি হবে। তো একটা বিষয় কি, এখানে ধরো অনেক জায়গায় ব্যাপার দিকে দূরত্বের সূত্র দিয়ে বড় করে সমাধান করা আছে, মানে দূরত্বের সূত্র দিয়ে। তো কিন্তু আমরা পরাবৃত্তের সংখ্যা কি জানি, ডেফিনেশন অফ মানে প্যারাবোলা যদি দিই, যে একটা নির্দিষ্ট বিন্দু উপকেন্দ্র বা ফোকাস এবং এর নির্দিষ্ট রেখা নিয়ামক রেখা থেকে সমান দূরত্বের বিন্দু সঞ্চারপথই কি পরাবৃত্ত। আমরা কি জানি, ধরো এই যে একটা পরাবৃত্ত আঁকলাম কোন এক্স এর বেসিক অনুযায়ী, দেখো পরাবৃত্ত আঁকলাম, এইটা হচ্ছে উপকেন্দ্র, এটাকে আমরা কিন্তু বলি উপকেন্দ্র, এইটাকে আমরা বলি উপকেন্দ্র, এইটাকে হচ্ছে আমরা বলি শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু, আর এইটাকে বলি আমরা হচ্ছে নিয়ামক রেখা, নিয়ামক রেখা। তো আমরা দূরত্ব বের করে এত কিছু করবো না, আমরা একটা বেসিক মনে রাখবো যে একটা নির্দিষ্ট বিন্দু উপকেন্দ্র বা ফোকাস এবং একটা নির্দিষ্ট রেখা নিয়ামক রেখা থেকে সমান দূরত্বের বিন্দু সঞ্চারপথই হচ্ছে কি পরাবৃত্ত। তাইলে 16 নম্বরে আমাকে বলো, 16 নম্বরে আমাকে বলো যে এখানে আহ উপকেন্দ্র কত, উপকেন্দ্র হচ্ছে 1,0, 1,0। এখন নিয়ামক রেখার সমীকরণ কি, এই যে এইটা x+1 = 0, এটা কিন্তু x+1 = 0, তাহলে x+1 = 0, তাহলে নিয়ামক রেখার সমীকরণ কি হবে, x=-1। তাহলে শীর্ষবিন্দু হবে এটা ঠিক মাঝখানে, অর্থাৎ কি মূল বিন্দু 0, 0-তে, 0-0-তে হবে না, তাইলে কি হবে, তাইলে হবে 1। যদি 1 হয়, পরাবৃত্তটা কোন দিকে মুখ করে থাকবে, যার উপরে স্কোয়ার তার দিকে মুখ করে থাকবে, শর্টকাট মানে ডান দিকে হা করে থাকবে। তাহলে সুতরাং ফাইনাল অ্যান্সার কি হবে, y²=, আমরা কি জানি 4ax, 4ax, তাহলে এই মানটা আমরা কষ্ট করে 1 বসাবো, তাহলে y² কি হবে 4x। এইটাই কিন্তু আমাদের অ্যান্সার। আশা করি বুঝাইতে পারছি যে তোমার হচ্ছে সঞ্চারপথ তুমি এই মানে কোনিক্স এর কনসেপ্ট দিয়ে তুমি ইউজ করে করতে পারো। যদি চেঞ্জ করে দেয় তাহলে সেম আবার ওই কনসেপ্টে যাবা, হয়তো বা এর মান তখন চেঞ্জ হবে। 17 নম্বরটা কি বলছে, ট্রাপিজিয়ামের অসমান সমান্তরাল বাহুদের মধ্যে একটি বাহুর সমীকরণ দেওয়া আছে এবং অপর বাহুর উপর একটি বিন্দু 0,0 হলে ট্রাপিজিয়ামের উচ্চতা কত। তো সহজ সমাধান কি, যে সমান্তরাল বাহুর মধ্যবর্তী দূরত্বই হচ্ছে ট্রাপিজিয়ামের উচ্চতা, শর্টকাট। শর্টকাট কি, এখানে লিখে দিতেছি যে সমান্তরাল বাহুর সমান্তরাল বাহুর মধ্যবর্তী দূরত্বই ট্রাপিজিয়ামের উচ্চতা। ট্রাপিজিয়ামের উচ্চতা, যেহেতু যেহেতু দ্বিতীয় সমান্তরাল রেখাটি কত 0,0 বিন্দুগমে, তাই সরাসরি 0,0 বিন্দু থেকে আমাদের 4x+3 - 24 রেখার লম্ব দূরত্ব বের করলে কাজ কিন্তু শেষ। তো 17 নম্বরে লম্ব দূরত্ব কি আশা করি বের করতে পারবা, যে d = ওই যে মডুলাস দিবা, তারপর 4 × 0 প্লাস 3 × 0 -24 ডিভাইডেড বাই এক্স এর সহগ এর x² মানে √4² প্লাস ওয়াই সহগ স্কোয়ার মানে হচ্ছে 3² এটা করলে আমাদের লম্ব দূরত্ব বের হবে কত, 24/5। তাহলে এটাই কি আমাদের অ্যান্সার। 18 নম্বর বলছে h,0 5,0 0, শীর্ষবিন্দু ত্রিভুজটির ভরকেন্দ্র ভুজ যদি 2 হয়, তাইলে হচ্ছে এইচ এর মান কত, মানে কোটি চাইছে। হ্যাঁ, তো ভরকেন্দ্রের গড় তোমার হচ্ছে 2 হলে 3 জনের মোট কত হবে, 2 × 3 মানে কত হচ্ছে 6। আমাদের কাছে তোমার 5 এবং 0 মোট কত, 5,0 আর কত লাগে, 1 লাগে, তাইলে 1 যেহেতু লাগে তাইলে ডিরেক্ট অ্যান্সার কত, h=1 হবে। মানে মেইন কথা কি, আমি তোমার আবার একটু বলি, সেটা হচ্ছে যে আহ ভরকেন্দ্রের ভুজ নির্ণয় সূত্র হলো সবসময় 1 যোগ করে 3 দিয়ে ভাগ, ঠিক আছে। দেখো 18 নম্বরে
সূত্র কি, যে x যোগ করে 3 দিয়ে ভাগ, তাহলে যোগ যোগ করো h প্লাস 5 প্লাস 0 মানে কত, তোমার হচ্ছে h প্লাস 5 প্লাস 0 মানে হচ্ছে h প্লাস 5/2। তো এখন ভরকেন্দ্রের গড় যদি 2 হয়, তাইলে তিনজনের মোট কত হবে, 2 ইন্টু 3 মানে কত, 6, 6 হবে যদি 2 হয়। তো 2 যদি হয়, তাইলে আমাদের এখানে এখানে আছে কত, 5 না, 5 আর কত আছে এই পাশে, 0, 5 এবং 0 মানে মোট 5 আছে। তো আমাদের বানাতে হবে কত, 6, তাহলে 6 বানাইতে হলে 5 এর সাথে কত যোগ করতে হবে, 1 যোগ করতে হবে। তখন এই এর মান হচ্ছে 1, আছে 5, 6 করতে হবে, 1 যোগ করতে হবে, তাই ফাইনাল অ্যান্সার হয় 6। তো 18 গেল, এরপরে আমরা যাই এসে 19 নাম্বার, খুবই ইজি। এটির অবশ্যই কর্ণ দেওয়া আছে না দুটা। তারপর হচ্ছে এখানে কি করতে হবে, এ ডট বি করবা। যদি এ ডট বি ইকুয়াল টু, জিরো করবা। এটা যদি জিরো করি আমরা, এ ডট বি যদি জিরো করি, তাহলে আমাদের এর মান ওখান থেকে ক্যালকুলেট হয়ে বের হবে, এর মান আসবে -5/12। ঠিক আছে, এরকম আমাদের কি বলছে যে বি এর মান কত। তো বি এর মান আমাদের যেটা দেওয়া আছে 2i প্লাস 2a জে ক্যাপ প্লাস কে ক্যাপ, এর মান তোমরা বের করছি। তো বি এ ভেক্টরটা কি হবে, তাইলে ভি ভেক্টরটা 2i প্লাস 2 ইন্টু -5/12 জে ক্যাপ প্লাস কি কে ক্যাপ। তারপর বি এর মান বের করবা, কি এটা রুট করবা। আশা করি সবাই পারো। বি ভেক্টরের মান কি করবো আমরা, এখানে রুট এক্স এর সহগ স্কোয়ার, ওয়াই সহগ স্কোয়ার, ওগুলো করার পর ফাইনাল অংশ 2 স্কোয়ার প্লাস, সিম্পলিফাই করে যদি তাহলে -5/6 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। এখান থেকে ক্যালকুলেশন করলে আমাদের মান আসে, যেটা দেওয়া আছে 2.386। 19 শেষ। বেশি কি বলছে যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল টু 1 হলে এ ভেক্টর ও বি ভেক্টর একক ভেক্টর হলে এদের মধ্যবর্তী কোণ কত। আচ্ছা, যদি এরকম প্রশ্ন থাকে তাইলে শর্টকাটেও করতে পারো, যে ডিরেক্ট 120 হবে, এটা দেখে বুঝতে পারতেছি, অথবা অন্যভাবে করতে পারো। যেমন এই যে এ ভেক্টর, দেখো 20 নম্বরে এ ভেক্টর, এটাকে আমরা হচ্ছে 1 বলতে পারি যেটা একক ভেক্টর। আর বি ভেক্টর, এটাকে আমরা কি 1 বলতে পারি। এখন লব্ধি না, লব্ধি কি হবে, আর ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এটা ইকুয়াল টু কি হবে, 1 হবে। তো 1 যদি হয়, এরপর আমরা কি করবো, এর জায়গায় আর স্কোয়ার ইকুয়াল টু ওই যে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র করবো, যে এ প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কজ আলফা, মানে আর স্কোয়ার ইকুয়াল টু আমরা কি লিখবো, এরপর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস আলফা। তো এখানে আমরা ফাইনালি ক্যালকুলেশন করব, ওই যে মান টান বসানোর পর আমাদের একটা ইকুয়েশন বসে, 2 কজ আলফা ইকুয়াল টু -1, বা আলফা ইকুয়াল টু কজ ইনভার্স -হাফ। এর মান কত আমরা তো সবাই জানি, 120 ডিগ্রি। ঠিক আছে, অথবা এভাবে মনে রাখতে পারো শর্টকাটে, যে দুটি সমান মানের ভেক্টরের লব্ধিও যদি তাদের মানের সমান হয়, মানে লব্ধির মানের সমান হয়, তবে ক্যালকুলেশন ছাড়া আমরা 120 ডিগ্রি দাগাই দেবো শর্টে। এখানে দুটি একক ভেক্টর যোগ করে লব্ধিও কিন্তু এক হয়েছে, তাহলে অ্যান্সার কি হবে, 120 হবে। মানে হচ্ছে এখানে লিখে দিই শর্ট কি, দুটি সমান মানের ভেক্টরের লব্ধি যদি তাদের মানের সমান হয়, মানের সমান হয়, অর্থাৎ পি ইকুয়ালস টু কিউ ইকুয়ালস টু কি আর, এইটা যদি হয় তাইলে কোনো কথা ছাড়াই
120 ডিগ্রি দাগাই দেবা। আশা করি বুঝছো। 21 নম্বরে কি বলছে যে চলমান স্রোতের বেগে সোজাসুজি অপর পারে পৌঁছতে নৌকাটির কতক্ষণে রওনা দিতে হবে, সবাই পারো। এখানে ইউ এর মান কত? 21 নম্বরে স্রোতের বেগ ইউ হচ্ছে 3, আর ভি এর মান কত? 6। তাহলে আমরা সবাই জানি আলফা ইকুয়াল টু কত ইনভার্স মাইনাস ইউ বাই ভি। এইটা করলে আমাদের মান আসবে 120 ডিগ্রি। পরে যাই 22 নম্বর। 22 নম্বর আপেক্ষিক বেগের মানে 40 কিলোমিটার পার বেগে চলমান এক সাইকেল আরোহী একটি ট্রাককে এত কিলোমিটার বেগ উত্তর দিকে চলতে দেখলো। সাইকেলটি পূর্ব দিকে চলমান থাকলে ট্রাকটি প্রকৃতপক্ষে পূর্ব দিকের সাথে কত কোণে চলছিল। তো এইটা দেখো এইভাবে করবা। 22 নম্বর, এখানে সাইকেলের বেগ ভিসি যদি বলি, সাইকেলের বেগ ভিসি কত? 40 কিলোমিটার পার আওয়ার। কোন দিকে? এটা কিন্তু পূর্ব দিকে। পূর্ব দিকে। এবং আপেক্ষিক বেগ যদি বলি ভিটিসি, আপেক্ষিক বেগ যদি ভিটিসি বলি, সেটা কি হবে? 40√3 কিলোমিটার পার আওয়ার। কোন দিকে? উত্তর দিকে। উত্তর দিকে। তাইলে আমরা কি করবো? ট্যান থিটা ইকুয়াল টু, কোনো কথা নাই, ট্যান থিটা ইকুয়াল টু, তুমি যদি চতুর্ভাগে কনভার্ট করো তাহলে দেখবা যে ওই যে শিফট করার পর ভিটিসি এই দিকে, তারপর হচ্ছে পূর্ব দিকে আর পশ্চিম দিকে যদি আগো, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু এটা লম্ব বাই ভূমি। ওভাবে যদি করো মানে একটু শিফট করে, তাইলে ফাইনালি এই সূত্রটা আসে। এটা শর্টকাটে মনে রাখো যে 40√3 ডিভাইডেড বাই কত? 40 মানে হচ্ছে √3। তাহলে থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স √3 মান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে থিটার মান হচ্ছে 60 ডিগ্রি। শেষ। 23 নম্বরে যাও। লম্ব হলে এর মান কত? ডট গুণফল করবা। 23 নম্বরে ডট গুণফল বা এস ভেক্টর ডট আর ভেক্টর ইকুয়াল টু কি 0 হবে। আশা করি পারবা। এক্স এর সহগ ওয়াই সহগ করে ফাইনালি অ্যান্সার আমাদের কত আসবে? এটা 11/2। 24 নম্বরে কি বলছে যে ত্রিভুজের দুটি বাহু দেওয়া আছে, ত্রিভুজের ক্ষেত্রফল কত? সহজ, ওই যে এ ক্রস বি করবা। 24 নম্বরে এ ভেক্টর ক্রস বি ভেক্টর। তাহলে ক্রস কিভাবে করে? এখানে দিবা আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ। আই ক্যাপের সহ হচ্ছে এখানে 3 1 -2, তারপর কত? 2 -1 -1। এখন আই ক্যাপ ইন্টু কলাম বাদ সারি বাদ, তাহলে -1 মাইনাস প্লাস, ওখান থেকে ক্যালকুলেশন করলে আমাদের আসে -3, মানে ইন্টু ইন্টু -3 আই ক্যাপ। এখানে মাইনাস যে যদি ধরি তাহলে হচ্ছে এখান থেকে, আর যদি প্লাস থেকে যে ধরো তাহলে উল্টা দিকে। তো আমি একবার লিখে দিই, মাইনাস জে ক্যাপ হয় -5 কে ক্যাপ হয়, বাকি হয় -3 আই ক্যাপ মাইনাস জে ক্যাপ -5 কে ক্যাপ। এখন আমরা কি করব? এইটাই তো বের করলাম না, এখন হাফ ইন্টু, সূত্র কি? হাফ ইন্টু এ ক্রস বি, হাফ ইন্টু এ ভেক্টর ক্রস বি ভেক্টর, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র। তো হাফ ইন্টু, এখন ক্রস দিয়ে করবো, এটার মান আবার বের করতে হবে না, এটা কিন্তু মান বের করবা যে √3² প্লাস 1² প্লাস 5², ওই যে মানটা বের হবে, ওই মানটা হচ্ছে এখানে ইনপুট দেবা। ইনপুট দিলে তোমার আসবে ফাইনাল অ্যান্সার √35/2। তো এইটা হচ্ছে 24 নম্বর গেল। এবার আমরা হচ্ছে নেক্সটে যাই। 25 নম্বরে আমাদের এখানে এ ভেক্টর ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা হলে বি ডট বি ক্রস এর মান জানতে চাই। তো এটার অ্যান্সার 0 হবে। কিভাবে 0 হবে মনে রাখবা, সেটা হচ্ছে ব্র্যাকেটের ভিতরে ক্রস গুণফল বি ভেক্টর আর ক্রস ভেক্টরের দিক কিন্তু এর দিক সর্বদা কিন্তু বি ভেক্টরের উপর লম্ব হয়। তো আমরা জানি লম্ব ভেক্টরের ডট গুণফল সবসময় 0 হয়। তো মনে রাখো 25 নম্বর যে ভিতরের ক্রস গুণফলের বি ভেক্টর ক্রস এ ভেক্টরের সর্বদা বি ভেক্টরের উপরে কিন্তু লম্ব হয়। বি ভেক্টর ক্রস এ ভেক্টর এরা সর্বদা কি হয়? বি ভেক্টরের উপর লম্ব হয়। বি ভেক্টর এর উপর লম্ব
হয়। তাই বি ভেক্টরের উপরে যদি লম্ব হয় তাহলে আমরা কি জানি লম্ব ভেক্টরের ডট গুণফল সবসময় 0 হয়। লম্ব, এখানে লিখে দিই যে লম্ব ভেক্টরের সবসময় কি হয়, 0 হয়। ঠিক আছে, তো এটা এবার 25 নম্বর অ্যান্সার কি হবে তাহলে 0 হবে। 26 নম্বরে কি বলছে যে কোনো বস্তুর বেগ ভি ভেক্টর দেওয়া আছে 2ik প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 9z ক্যাপ 80 ইন্টু এক্স প্লাস 9z স্কোয়ার হলে ডেল ক্রস ভি, এবং কৌণিক বেগ ওমেগা হলে আমাদের ফাইনাল অ্যান্সার কি হবে। এখন এখানে একটা বিষয় মনে রাখি যে ঘূর্ণনশীল কণার বেগের কার্ল কৌণিক বেগের দ্বিগুণের কিন্তু সমান হয়। ঠিক আছে, তো ঘূর্ণনশীল, এখানে লিখে দিই 26 নম্বরে, ঘূর্ণনশীল ঘূর্ণনশীল কণার বেগের কার্ল কৌণিক বেগের দ্বিগুণের, তাহলে কৌণিক বেগ যদি ওমেগা হয় তাহলে কত হবে, এটা 2 ওমেগা হবে। ঘূর্ণনশীলের ঘূর্ণনশীলের কার্ল, ঘূর্ণনশীল কণার বেগের কার্ল কৌণিক বেগের দ্বিগুণের সমান হয়, তাহলে কি হবে ফাইনাল আনসার 2 ওমেগা। 27 নাম্বার কি বলছে যে স্কেলার গুণফলের উদাহরণ কোনটি। আমরা সবাই জানি স্কেলার গুণফল হচ্ছে কি এফ এস কস থিটা, তাইলে এখানে কি এটা কাজ হবে বা এইভাবে মনে রাখতে পারো 27 নম্বরে যে ডাব্লিউ ইকুয়াল টু এফ ভেক্টর ডট আর ভেক্টর, তাহলে এটা কি স্কেলার গুণফলের উদাহরণ। 28 নম্বরে বলছে যে ওয়াই জেড সমতলে 5i ক্যাপ প্লাস 6j ক্যাপ প্লাস 8k ক্যাপ ভেক্টরের দৈর্ঘ্য কত একক। চলো এটা একটু, হ্যাঁ হচ্ছে রেকর্ডিং। দেখো বলছে যে ওয়াই জেড সমতলে 5i ক্যাপ প্লাস 6j ক্যাপ প্লাস 8k ক্যাপ ভেক্টরের দৈর্ঘ্য কত একক। তো আমরা কি বলবো যে ওয়াই জেড সমতলে কি থাকে না, এক্স উপাংশ থাকে না, তাহলে ওয়াই জেড সমতলে ওয়াই জেড সমতলে কি এক্স ইকুয়াল টু 0, তাহলে ভেক্টরটা কি হবে, আমাদের ভেক্টরটা হবে 6i ক্যাপ প্লাস 8k ক্যাপ ইকুয়ালস টু কি হবে 0 হবে। দৈর্ঘ্য কি হবে √/6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার মানে কত, √100, √100 করলে কত হয় ফাইনাল আনসার 10 হয়। এখানে কি 0 হবে, ওয়াই জেড এক্স ইকুয়াল টু 0, তাহলে যে ভেক্টরটা পাবো ওটা স্কোয়ার করে দেবো। 29 নম্বর কি বলছে যে দুটি ভেক্টরের মধ্যে একটি অন্যটির দ্বিগুণ এবং এদের লব্ধির মান বড় ভেক্টরটির সমান হলে ভেক্টর দ্বয়ের মধ্যাকার কোণের মান কত। তো এইটা আচ্ছা, এই যে কিন্তু আরেকটা বিষয় বলতে পারতাম যে ওয়াই জেড সমতলের মানে যেখানে মানে আই আই কিন্তু নাই, তাইলে ভেক্টরটি সরাসরি 5i কে বাদ দিতে পারি না, বাদ দিতে পারি, তাহলে বাকি থাকে কি 6 আর 8। তো পিথাগোরাসের একটা ফরমেশন আছে না, 6 8 10, পিথাগোরাসের ফরমেশন। তো এরকম 6 8 থাকলে 10, আবার যদি মনে করো 6 10 থাকতো, 6 10 থাকলে তখন অ্যান্সার ডেট হতো 8। এভাবে ফরমেশন আর কি, মানে শর্টকাটে করার জন্য। তো এই পরেরটায় আমাদের একটু বড় করে করতে হবে। কেন করতে হবে, কারণ হচ্ছে যে এখানে বলছে যে প্রথম ভেক্টরটার অপরটার কি দ্বিগুণ, তাহলে একটা যদি আমি পি বলি 29 নম্বরটায়, একটা ভেক্টর যদি পি বলি তাহলে আরেকটা কি হবে 2p হবে, এবং লব্ধি তাহলে কি হবে আর ইকুয়াল টু 2p, এটা অন্যটির দ্বিগুণ যেহেতু, তাহলে আমাদের এখানে ক্যালকুলেশন করতে হবে যে আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস 2p স্কোয়ার প্লাস 2 ইন্টু পি ইন্টু 2p ইন্টু কি কস থিটা। ফাইনালি কি করতে হবে, আর ইকুয়াল টু √/, কি করবো √/, করার দরকার নাই, আর এখানে আর এর জায়গায় আমাদের তো মান বসাইতে হবে, আর ইকুয়াল টু 2p না, তো এটা তো বসাবো, আর মানে হচ্ছে 2p, 2p স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস 2p স্কোয়ার প্লাস
দুগুণে 4 4 পি স্কোয়ার কস থিটা। এবার তোমাদের এখানে একটু সিম্পলিফাই করতে হবে। দেখো আমি এইভাবে বলবো একবারে যে 4 পি স্কোয়ার কস থিটা ইকুয়াল টু মাইনাস পি স্কোয়ার। তো এখান থেকে আমাদের একবারে লিখে থিটা ইকুয়াল টু কজ ইনভার্স মাইনাস 1/4। এটা হচ্ছে অ্যান্সার। ওই আর ইকুয়াল টু পি ওইটা একটু বসাইতে হবে, আর একটা পি, একটা ভেক্টর পি হলে আর একটা ভেক্টর টু পি হবে, এবং লব্ধি কি দ্বিগুণ না এটা বলে দিছে। 30 নম্বর আমাদের কি বলছে, 30 নম্বরে বলছে যে কোনো ভেক্টরের মান √3 এবং ওই ভেক্টরের দিকে কোনো একক ভেক্টর আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ বাই √3 হলে প্রথমত ভেক্টরটি কি হবে। এটা কিছু দরকার নাই, তুমি এবার 30 নম্বরে এভাবে করবা। তাহলে যদি এক্স বলি তাহলে √3 ইন্টু আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ ডিভাইডেড বাই √3। √3 যে কাটাকাটি চলে আমাদের ফাইনালি কি থাকে, আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ। কোনো কথা নাই, এভাবে যদি বলে কখনো যে কোনো ভেক্টর মানে এত, ওই ভেক্টরটি দিয়ে কোনো একক ভেক্টর এত হইলে তাহলে প্রথমত ভেক্টর কি হবে, ওই ভেক্টরটা দিবা আর ওই ভেক্টরে তার মান দ্বারা ভাগ করা তো দেওয়াই আছে, তাহলে কাটাকাটি করে √3 কাটাকাটি করলে এই ভেক্টরটা থাকে, এটাই ফাইনাল অ্যান্সার। 31 নম্বরে যাই। কিছু ও মূল বিন্দু এবং বি এত এত হলে ওসি ভেক্টরটি কি হবে। আচ্ছা, তো ওসি ভেক্টর মূল বিন্দু যদি একটা ভেক্টর হয়, এখানে চিত্রটা আসে নাই, আমি দেখাই। ও যদি মূল বিন্দু হয় তাহলে তিনটা স্থানাঙ্ক হয় না, 0,0,0, আর বি দেওয়া আছে আমাদের 1,1,1। আচ্ছা, এখন ওসি যেহেতু চিত্রটা আসে নাই তাইলে ওইভাবে সমাধান করা যায় না। তো বিন্দুটি অবশ্যই কি হবে, এখানে স্থানাঙ্ক দেখা বোঝা যায় যে বিন্দুটি কিন্তু XY সমতলে অবস্থিত হবে। তাহলে XY সমতলে যদি অবস্থিত হয় সেই বিন্দুর উপর, সি বিন্দুর ঠিক উপরে কিন্তু থাকবে, তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক আমাদের কি হবে, 1,1,0 হবে। তাহলে ওসি কি হবে, ওসি ভেক্টর মানে কি মাইনাস করতে হবে না অবস্থান ভেক্টর, তাহলে 1 আই ক্যাপ প্লাস 1 জে ক্যাপ প্লাস 0 কে ক্যাপ। ফাইনালি কি হবে, আই ক্যাপ প্লাস জে ক্যাপ। এটাই কিন্তু অ্যান্সার, আই ক্যাপ প্লাস জে ক্যাপ হবে। চিত্রটা আর কি উঠে নাই, চিত্রটা উঠলে আরো ক্লিয়ারলি বুঝাইতে পারতাম। তারপর কি বলছে যে দুটি বলের সর্বোচ্চ লব্ধি 12 এবং বলদ্বয়ে লম্বভাবে ক্রিয়া করলে যে লব্ধি হয় তার বর্গ দেওয়া আছে 104 একক হলে সর্বনিম্ন লব্ধি কত। তো সর্বোচ্চ লব্ধি 32 নাম্বার, যদি পি আর কেউ বলি তাহলে সর্বোচ্চ লব্ধি পি ম্যাক্স যদি বলি কত 12, লম্বভাবে ক্রিয়া করলে যে লব্ধি হয় তার বর্গ হচ্ছে 104। ঠিক আছে, তো লম্বভাবে আমি যদি ওই বাকিটা তোমার হচ্ছে কিউ স্কোয়ার, দেখো লব্ধি তো বলছে 104, বা আর কি কত বলতে পারতি 104। তাহলে আমরা এখন লব্ধির বর্গ যদি করি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল টু কি আর স্কোয়ার, ওই 90 হচ্ছে ওখানে হওয়ার পর ফাইনালি দেখো আমরা জানি উই নো কাটি, তাইলে এখানে লিখতে পারি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল টু, মানে এটা কি হবে 104 বর্গ, বর্গ বলছে না, তাইলে এখানে হচ্ছে 104 বসাই দিবা। হ্যাঁ, উই নো 2 ইন্টু, এটা কিন্তু শর্টকাট, এটা মনে রাখ, 2 ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল টু পি ম্যাক্সের স্কোয়ার প্লাস পি 2 ইন্টু 104, পি ম্যাক্স মান কত 12 স্কোয়ার প্লাস পি মিনিমাম এর স্কোয়ার। তো এখান থেকে সলভ করলে সর্বনিম্ন যদি চাইছে না, পি মিনিমামের মান আসবে 8। তো এটা এইভাবেই করবে, এই যে শর্টকাট এখানে যেটা দেখাইছি না, শর্টকাটটা এটা এইভাবে করতে হবে। ব্যাপার কি ইজি হবে ম্যাথটা, যে বই অনেক সময় পি আর কিউ এর মানে দেখবে আলাদাভাবে বের করবে, তারপর বিয়োগ করার অনেকভাবে করতে পারে বড় করে। তো তুমি এই যে 2 ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস পি ম্যাক্স স্কোয়ার প্লাস পি মিনিমাম স্কোয়ার, এটা দিয়ে একদম এক লাইনে করতে পারবা শর্ট। পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল টু
পি ম্যাক্সের স্কোয়ার প্লাস পি মিনিমামের স্কোয়ার। এটা এভাবে করতে পারো চাইলে। এটা হাইলাইট বক্স করে দিই। ডান। 33 নম্বর কি বলছে যে কোনো ভেক্টর ভি ভেক্টর হলে ডাইভারজেন্স জিরোর, তো জিরো থেকে বড় হলে তাহলে কি হবে, আয়তন বাড়ে ঘনত্ব কমে। এখানে তো জিরো থেকে বড় হলে ধনাত্মক ডাইভারজেন্স মানে উৎস থেকে প্রবহমান পদার্থ কি হয়, ছড়িয়ে পড়ে, তাহলে আয়তন বাড়ে এবং ঘনত্ব কিন্তু কমে। 33 নম্বর সবাই আশা করি জানো। ওই যে বলয় আকার পর তোমার হচ্ছে যদি জিরোর থেকে বড় হয় তাহলে কি হয়, আয়তন কিন্তু বাড়ে, মানে প্রবহমান পদার্থ কিন্তু ছড়িয়ে পড়ে, এভাবে কিন্তু ছড়িয়ে পড়ে ভেক্টর, এভাবে কিন্তু ছড়িয়ে পড়ে, তাহলে আয়তন কি বাড়ে এবং ঘনত্ব কি কমে। আয়তন বাড়ে, ঘনত্ব কি হয়, কমে। এটা হচ্ছে 33। 34 নম্বরে যাই। 34 নম্বর কি বলছে যে নিচের কোন ভেক্টরটি পি ভেক্টর এর উপর লম্ব, তাইলে পি ভেক্টর ভেক্টরটির সাথে ডট গুণফল জিরো হতে হবে না, তাইলে অপশন সি এর সাথে এই যে 5k ইন্টু 4i প্লাস 2 j এর ইকুয়াল টু কি হতে হবে, জিরো হইতে হবে। ডট গুণফল জিরো করার দরকার নাই, অন্যভাবে করতে পারো, যেহেতু প্রশ্নে ভেক্টরটি শুধুমাত্র আই ক্যাব আছে আর কি আছে, জে ক্যাব আছে, তার মানে কি এটি এক্স ওয়াই সমতলে, তাহলে এটা কি এক্স ওয়াই সমতলে, এক্স ওয়াই সমতলে শুয়ে আছে। এর উপর লম্ব হতে হলে ভেক্টরটি খাড়া ভেক্টরের মানে দিকে যে অক্ষ বরাবর কি হতে হবে, কে ক্যাপ হতে হবে, তাহলে অ্যান্সার কি হবে 5k ক্যাপ। মানে মেইন কথা হচ্ছে তোমার এই যে দেখো পি ভেক্টরটা যে দেওয়া আছে এটা কি এক্স অক্ষ বরাবর কম্পোনেন্ট দেওয়া আছে, ওয়াই অক্ষ বরাবর কম্পোনেন্ট দেওয়া আছে। এখন এটা বলছে কার উপর লম্ব, তাহলে নাই কি কে, তাহলে কার উপর লম্ব হবে, কে এর উপর লম্ব হবে। তারপর এখানে 35 নাম্বারটা দেখো, 35 নম্বরে হচ্ছে কেমিস্ট্রি, 35 নম্বরে কিন্তু কেমিস্ট্রি হচ্ছে Na2SO4 ইন্টু XH2 উত্তপ্ত করার সময় তার ভরের 55.9% হারায় লবণটির সংকেত কত। তো উত্তপ্ত করলে যে ভর হারায় সেটি কি, স্ফটিক পানির ভর, তার মানে পানির ভর কত, 55.99%। তাহলে অবশিষ্ট, এখানে করি 35 নাম্বার, অবশিষ্ট শুষ্ক লবণের Na2SO4 এর ভর কি হবে, Na2SO4 এর ভর কি হবে, 100 থেকে ওই 55 মাইনাস করবো, 100% মাইনাস 55.9%, তাহলে অ্যান্সার কত আসে, 44.1% করলাম। আর আমরা কি জানি Na2SO4 আণবিক ভর কত, 142, 142। তাহলে প্রশ্ন মতে 44.1% ভরের মান কত, 142, 44.1% ভরের মান কত, 142। তাহলে মোট ভর 100%, মোট ভর 100% কত হবে, 142 ডিভাইডেড বাই, মানে একবারে 100% করে, ঠিক আছে, তাহলে 100% ভরের মান কি হবে, 142 ডিভাইডেড বাই 100, 100তে নেওয়ার পর মানে ভাগ করার পর যত হবে 142 ডিভাইডেড বাই 44.1 কে 100 দ্বারা ভাগ করলে হবে 0.441, যা কি 322-এর মতো আসে। তাহলে পানির ভর আমাদের মাইনাস করতে হবে না, সুতরাং পানির ভর, সুতরাং পানির ভর 322 মাইনাস কত করতে হবে, 142, 322 মাইনাস 142 মানে 40-এ যেটা ছিল মাইনাস করলে আসে 180। তাহলে মূল সংখ্যা, পানির মূল সংখ্যা H2O, H2 এর মূল, H2 এর মূল সংখ্যা কি হবে, x ইকুয়াল টু 180/18, মানে আণবিক ভর ভাগ করবো H2 এর, কত হয় অ্যান্সার 10 হয়। সুতরাং উত্তর কি Na2SO4 ইন্টু 10H2O, Na2SO4 ইন্টু 10H2O। 36 নম্বর কি বলছে যে KMnO4, এটা শর্টকাটে দেখাবো, শর্টকাটেও চাইলে করতে পারো, শর্টকাটটা দেখাই দিই জায়গায়, শর্ট
দেখো পুরো যৌগের ভর কিন্তু বের করার দরকার নেই, আমরা চাইলে এই যে 44.1% যে শুষ্ক লবণ আছে না, যার ভর কত 142, তাহলে 55.9% পানির ভর কত হবে, ঐকিক নিয়মে আমরা করতে পারি না? তো ঐকিক নিয়মে কিভাবে করবো দেখো, 44% 44.1% হলো শুষ্ক লবণ, যার ভর কত 142, তাহলে 55.9% পানির ভর হবে, একবারে ঐকিক নিয়মে যদি করো তাহলে লিখে দিই 142 ডিভাইডেড বাই হচ্ছে 44.1 ইন্টু কত 55.9, ক্যালকুলেটর যদি হিসাব করো কত আসবে 180 গ্রাম। তাইলে 180 গ্রাম পানি মানে কত 10 মোল পানি, 180 গ্রাম পানি মানে কিন্তু 10 মোল, দেখো 10 × 18, এটা কত 180, তাই মানে মানে কত 10, তাহলে ডিরেক্ট অ্যান্সার কত আসবে 10 আসবে। এটা কিন্তু শর্টকাট। 36 নম্বরে বলছে যে অম্লীয় কেমন দ্রবণ দ্বারা রেডক্স বিক্রিয়ায় Fe2+ আয়ন কি হিসেবে কাজ করে, বিজারক হিসেবে কাজ করে। দেখো Fe2+ একটা কিন্তু Fe2+ ইলেকট্রন ত্যাগ করে Fe3+ পরিণত হয় না, জারণ বিজারক নিয়ম অনুযায়ী যে ইলেকট্রন ছাড়ে সে হলো কি বিজারক। তাহলে ইলেকট্রনকে ছাড়লে বা গ্রহণ করলে মানে পটাশিয়াম পারম্যাঙ্গনের কেমিস্ট্রি অন্যতম একটা সেরা ও শক্তিশালী জারক না, অক্সিডাইজিং এজেন্ট। তাহলে জারকের সাথে যে বিক্রিয়া করে তাকে বাধ্য হয়ে কিন্তু বিজারক রিডিউসিং এজেন্ট হতে হবে। তাহলে Fe2+ কিন্তু একটা বিজারক, মানে এই পটাশিয়াম পারম্যাঙ্গনের সাথে Fe2+ কম্পেয়ার করতে পারো। আবার এভাবে মনে রাখতে পারো 36 নম্বরে যে Fe2+ ইলেকট্রন ছেড়ে Fe3+ পরিণত হয়। তাহলে Fe3+ যদি পরিণত হয় তাহলে সেটা কি তোমার হচ্ছে নিয়ম অনুযায়ী জারণ, জারণ মানে কি, জারণ বিজারণ নিয়ম অনুযায়ী যে যে ইলেকট্রন ত্যাগ করে সে হচ্ছে বিজারক। তাহলে Fe3+ কি বিজারক। এই যে এভাবে মনে রাখতে পারো। আবার অন্যভাবে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ওটি দিয়েও মনে রাখতে পারো যে অক্সিডাইজেন্ট এজেন্ট হতে হবে শক্তিশালী এই অনুযায়ী। 37 নম্বরে বলছে 50 ml 0.5 মানে ভি দেওয়া আছে, তারপরে এইচ দেওয়া আছে H2SO4, আবার 60 ml 0.8 মোলার ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দেওয়া আছে, আবার 60 ml 2M HNO3, অনেক কিছু দেওয়া আছে। এটি ফ্লাক্সে নিয়ে পানি জোগাড়ে এর আয়তন কত করা হয়েছে 250 ml করা হলো, মিশ্রিত দ্রবণের প্রকৃত ঘনমাত্রা কত। এখন এখানে শর্টকাট ইউজ করার কোনো ওয়ে নেই, কারণ তোমার কিন্তু এটা কিসে আসছে, এটা আসছে কিন্তু এমসিকিউতে, যে ফার্স্ট করতে পারবে সেই আগাই থাকবে। তাহলে শর্টকাটে কি করবা, এস অফ নেট বের করব, ঠিক আছে। তাহলে এস অফ নেট যদি আমরা বের করি, সামেশন অফ ই ভি এস, এটা কি করবা এসিড, ইভিএস এসিড, মাইনাস সামেশন অফ ইভিএস বেস, নিচে হচ্ছে ভি টোটাল। এই সূত্র ইউজ করে তোমরা হচ্ছে এসিডের এখন যা যা দরকার ওগুলো হচ্ছে বের করবা। ই মানে তুল্য সংখ্যা, বি মানে হচ্ছে আয়তন, এস মানে হচ্ছে মোলার। তো ফাইনালি এখন দেখো এখানে এসিডের মোট মোল ফার্স্ট আমরা বের করব। এসিডের মোট যদি বের করি তাইলে 50 ইন্টু 0.5 ইন্টু 2, ই মানে কিন্তু তুল্য সংখ্যা, H2SO4 তুল্য সংখ্যা 2 প্লাস 60 ইন্টু 2 ইন্টু আবার HNO3টা দিতে হবে, দিলাম। তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করব, এখানে 50 প্লাস 120 মানে হচ্ছে 170। এসিডের মোল সংখ্যা বের করলাম। এবার ক্ষারের মানে বেইজের কত হবে 60 ইন্টু 0.8 ইন্টু 2 প্লাস 75 ইন্টু 0.9 ইন্টু 1। তো এখানে ক্যালকুলেশন করবো 96 প্লাস এখানে কত আসে 67.67
5 আসে, এটা কত হয় 163.5। সবগুলো আলাদা আলাদা বের করছি। এখন আমরা দেখো এখানে এসিডের মান বেশি নাকি বেইজের মান বেশি? এসিডের মানটা বেশি, তাইলে আমাদের কি হবে, যেহেতু এসিড বেশি তাই দ্রবণটি অম্লীয় হবে। যেহেতু অ্যাসিড বেশি তাই দ্রবণটি কি অম্লীয়। তাহলে অম্লীয় যদি হয়, এখন আমরা ঘনমাত্রা এস বের করবো ওই সূত্রে, মেন সূত্রটা ফেলায় যে 100 একবারে করে ফেলাই, 170 মাইনাস 163.5 ডিভাইডেড বাই হচ্ছে বি টোটাল মানে হচ্ছে 250। ফাইনালি অ্যান্সার আসে 66.5 ডিভাইডেড বাই হচ্ছে 250, মানে হচ্ছে অম্লীয়, দ্রবণটাকে অম্লীয় এবং 0 to 6 মোলার। এভাবে ম্যাথগুলো করবা। তো তুল্য সংখ্যার অন্যভাবে মনে রাখতে পারো শর্টে, যে তোমার একদিকে এসিডের দর অন্যদিকে ক্ষারের দর, তাইলে যার মানে তুল্য মোল বেশি দিন শেষে তোমারটি তারই হবে। এখানে এসিডের সৈন্য 170 আর ক্ষারের সৈন্য কত 163.5, তাহলে যারটা বেশি হবে সেই কি হবে অম্লীয় হবে। মানে এইটা করে তো আমরা ডিরেক্ট 6.5 বেশি না, এখানে কিন্তু 6.5 আগাই আছে কে, এসিড আগাই আছে, তাইলে তোমাদের অম্লীয় হবে ওইটা মাইনাস করার পর। এটা মনে রাখো। 37 নম্বর ব্যবহার করবো। 38 নম্বর দেখো কি বলছে, আয়নের একটা আকরিকের মধ্যে 20% এফইও আছে, ওই আকরিকের 300 কেজি থেকে কি পরিমাণ আয়ন উৎপাদন করা যাবে। এটা কিভাবে করবা, যে 300 কেজি আকরিকে দেখো 37 38, 300 কেজি 300 কেজি আকরিকে এফইও আছে 300 ইন্টু ওই যে এফইও কত 20%, তাহলে একবারে 0.20 করে দিলাম, বুঝলাম। তাহলে এখানে করলে কত আসে 60 কেজি আসে। এখন এফ এর আণবিক ভর কত, এম এফ ইও এর এম কত আছে তোমার হচ্ছে ওই যদি 55.85 করি তাহলে 71.85। এখন 71.85 কেজি এফইও থেকে আয়রন পাওয়া যায় কত 55.85, 55.85 আমরা সবাই জানি। ওইটা আমরা এখানে লিখবো যে গ্রহণী বা হলো যে 55 71 71.85 কেজি এফইও থেকে আয়রন পঞ্চান্ন পয়েন্ট এইট ফাইভ কেজি, তাহলে 60 কেজি থেকে পাওয়া যাবে কত, সুতরাং 60 কেজি এফইও থেকে আয়রন পাওয়া যাবে, একবারে করে দিই 55.85 ডিভাইডেড বাই 71.85 ইন্টু 60। এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাইলে আমাদের আসে 46.64 কেজি। তো এই 46.64 কেজি এটা কিন্তু এটার অ্যান্সার। 39 নাম্বার, আচ্ছা 39 নাম্বার, এটা কি শর্টকাট বলবো, যেমন শর্টকাটও করতে পারো, যে ক্যালকুলেটর সার দ্রুত করতে পারো, যে এফইউ এর আণবিক ভর কত 72, যার মধ্যে আয়রন কত 56, তার মানে এফইউ এর ভেতরে আয়রন থাকে মোট ভরের 56/72 বা 7/9। এখন 300 কেজির 20% কত 60 কেজি, তাহলে 60 এর 7/9 ভাগ কত, 60 ইন্টু 7/9 মানে 46 পয়েন্ট, এটা করেই দিই, ঢাবিটা আসলে তো একটা পেজ নিতে হবে। আচ্ছা শর্টকাট কত নাম্বার, এটা প্রিভিয়াসে যায় 38 শর্টকাট
হাতে কলমে করতে পারবো। যেমন এফইউ এর আণবিক ভর কত? 72। এফইউ এর আণবিক আণবিক মানে আণবিক বলতেছি কেন, আণবিক ভর হচ্ছে 72, যার মধ্যে আয়রন কত? 56, মানে এফি কত? 56। তার মানে এফইউ এর ভেতরে আয়রনের থাকে মোট ভরের 56/72, মানে তার মানে এফইও এফইও এর এফইও এর ভেতরে এফইও এর ভেতরে আয়রন থাকে মোট মোট ভরের 56/72, বা কত হয় যদি কাটাকাটি করি 7/9 হইলো এত অংশ অংশ এখন 300 কেজির 20% কত? 300 কেজির ওই যে ওখানে যেটা কোশ্চেন যেটা দেওয়া ছিল না, এই যে 300 কেজির 20%। আচ্ছা, তাহলে 300 কেজির 20% কত? 300 × 20/100 মানে হচ্ছে 60 কেজি। 60 কেজি এফ ই ও। তাইলে 60 এর 7/9, এই যে 60 এর 7, এখন আমরা করবো 60 এর 7/9। সুতরাং 60 এর 7/9 যদি করি তাইলে আমার অ্যান্সার আসবে, তাহলে চলে আসবে 46.6 কেজি। এভাবে করতে পারো শর্টকাটে তোমরা, এটাই কিন্তু অ্যান্সার। তো এরপরে 39 নাম্বারটা আমাদের বাদ ছিল না, 39। হ্যাঁ, KMnO4 H2SO4 H2C অক্সালিক অ্যাসিড MnSO4 K2SO4 H2O বিক্রিয়া সমান্তরাল সমীকরণে অক্সালিক অ্যাসিডের সহগ যখন 2, তখন KMnO4 এর সহগ কত? খুবই ইজি, দেখো 39 নাম্বার। তুল্য সংখ্যা সূত্র অনুযায়ী আমরা কি জানি? E1 N1 E2 N2। KMnO4 তুল্য সংখ্যা কত? KMnO4 তুল্য সংখ্যা কিন্তু 5 তুল্য সংখ্যা। আচ্ছা, অক্সালিক অ্যাসিডের কত? 2। কত? 2 হলো। তাইলে আমরা এই সূত্র অনুযায়ী যদি বসাই যে ইওনে 2 × n অফ KMnO4 ইকুয়ালস টু, এখানে 5 হবে, সরি ভুলে লিখছি, 5 হবে না, তাইলে এখানে লিখি 5 × n অফ KMnO4 ইকুয়ালস টু 2 × n অফ H2C2O4। প্রশ্নে এই দেখো, প্রশ্নে বলা আছে n অফ H2C2O4 এর অ্যাসিডের সহগ কত? এই যে প্রশ্নে বলা আছে 2। তাহলে আমরা যদি বসাই 5 × n অফ KMnO4 ইকুয়াল টু 2 × 2 মানে কত? 4। তাহলে ফাইনালি যদি করি n অফ KMnO4 এটা কত হচ্ছে? 4/5 মানে হচ্ছে 0.8। তাইলে আমাদের এটা ফাইনাল অ্যান্সার করতে হবে 0.8। শর্টকাটেও করা যায়, শর্টে কিভাবে করবো দেখো। সমতাকরণের নিয়ম কি? একজনের তুল্য সংখ্যা আরেকজনের সহগ হিসেবে বসে যায় না? তাহলে KMnO4 তুল্য সংখ্যা কত? 5। 5 বসবে কিন্তু অক্সালিক অ্যাসিডের সামনে, আর অক্সালিক অ্যাসিডের তুল্য সংখ্যা কত? 2। 2 বসবে KMnO4 এর সামনে। তাহলে যদি এভাবে বসাও তাহলে সহগ কত হবে? 2:5, মানে যদি অনুপাত করে বসাও সহগ এক্সচেঞ্জ করে। কিন্তু প্রশ্নে কিন্তু তোমাকে চালাকি করে আবার অক্সালিক অ্যাসিডের 5-এর জায়গায় 2 করে দিয়েছে, ঠিক আছে? প্রশ্নে কিন্তু 2 করে দিয়েছে, তাইলে অর্থাৎ কত গুণ করছে? অর্থাৎ 2/5 গুণ করেছে। তাহলে ব্যালেন্স রাখার জন্য তোমার কি করতে হবে? কেমন সহগকে কি করতে হবে? 2 থেকে 2/5 গুণ করতে হবে। তাহলে কেমন সহগ কত ছিল? 2। তাহলে এইটারও আমাদের ব্যালেন্স করার জন্য 2/5 করতে হবে, মানে কত হয়? 4/5। এক লাইনে অ্যান্সার চলে আসে, ব্যালেন্স করতে হবে।
তোমাকে ব্যালেন্স করতে হবে অবশ্যই। এটা তো মেইন প্রসেস, আর এটা শর্টকাটে করাটা তো বেটার। তারপর দুইটা ওয়েই দেখাইলাম। 40 নম্বর দেখো, আয়োডিমিতে কপার সালফেটের পরিমাণ নির্ণয় করতে বলছে। তো বলছে সবকিছুই দেওয়া আছে, কি আই যুক্ত করে বিভিন্ন I2 টাইট্রেট করতে এত মোলার Na2H2O3 যৌবনের 120 ml প্রয়োজন, ওই যৌবনে কপার সালফেটের পরিমাণ কত। এত কিছু দরকার নাই, ডিরেক্ট আমরা আয়োডিমিতে ক্ষেত্রে লিখবা 40 নম্বরে। এবার ডিরেক্ট লিখবা যে E1 V1 S1 ইকুয়াল টু E2 V2 S2। এখন কপার সালফেটের তুল্য সংখ্যা কত? কপার সালফেট 1। সোডিয়াম থায়োসালফেট Na2H2O3 এর তুল্য সংখ্যা কত হবে? এর তুল্য সংখ্যা কিন্তু 1 হবে। তাইলে আমরা এই যে সূত্রটা আছে না, এখানে কিন্তু একবারে বসাই দেব। এবং এখানে বসানোর সময় তুমি এইভাবে একটু করে নিবা যে 1 ইন্টু 1000 ইন্টু W ডিভাইডেড বাই M ইকুয়ালস টু 1 ইন্টু ভি, এটা কিন্তু এমএলএ ইন্টু S2 জায়গায় S থাকবে। তাইলে মানে ইমেলে দেওয়া আছে না, এই যে দেখো এখানে কিন্তু ইমেল দেওয়া আছে, খেয়াল রাখো এটা কিন্তু ইমেলে দেওয়া আছে। তো এইভাবে একটু তোমার ফরম্যাট করে সাজাইতে হবে, এটা সে পারবা সবাই। তো দেখো এখানে 1000 ইন্টু ডাব্লু ডিভাইডেড বাই এম, এখানে কি হবে 120 ইন্টু, এটা 120 না, 120 ইন্টু 0.2। তো ফাইনালি যদি আমরা ক্যালকুলেশন করো ডাব্লু ইকুয়াল টু মানে 120 ইন্টু 0.2 ইন্টু ওখানে ওইটা যদি ক্যালকুলেশন করো 159.5 ডিভাইডেড বাই হচ্ছে 1000। এম এর মান আণবিক ভরটা বসাইতে হবে 1000 উল্লাসে 3.828 বা 3.83 কেজি, এটা ফাইনাল অ্যান্সার। এখানে তো গ্রামে আসছে, এটা তো কেজি লিখলাম কেন, তাহলে তো গ্রাম হবে। এইটা অন্যভাবে করতে পারো, যে আয়োডিনের এইভাবে চেইন বিক্রে দেখে তো কাহিনী করার দরকার নাই। শুধু এইটাই মনে রাখবা যে 1 মোল কপার কিন্তু 1 মোল কপার সমান 1 মোল থায়োসালফেট। তার মানে কপার সালফেটের মূল সংখ্যা আর থায়োসালফেটের মূল সংখ্যা কি একদম সমান না? মানে এন আর এন কিন্তু দুইটার ক্ষেত্রে সেম হয়ে গেল, কারণ কি তুল্য সংখ্যা একই। তাইলে থায়োসালফেটের মোল আয়তন ইন্টু লিটার ইন্টু কি ঘনমাত্রা, মানে 0.120 ইন্টু 0.2 মানে কত 0.24 মোল। আবার কপার সালফেট আছে কত 0.24 মোল। একে আণবিক ভর 159 দিয়ে গুণ করলে কিন্তু উত্তর এক লাইনে পাবো আমরা। আমি বুঝতে পারছি যেহেতু 1 মোল দুইটাই, তাইলে থায়োসালফেটের মোল ধরো এন অফ Na2H2O4 থায়োসালফেটের মোল, এটা কিন্তু আমরা কি করব, আয়তন ইন্টু লিটারে ইন্টু ঘনমাত্রা করবো 0.120, মানে 0.120 গ্রাম করলাম, এটা কিন্তু লিটার ইন্টু ওর কত ঘনমাত্রা 0.2। তো এটা যদি আমরা করি একবারে আসে 0.024 মোল। তাহলে এটা কি কপার সালফেটে, এই যে মোলটা এটা কি কপার সালফেটে আছে না? তো কপার সালফেটে যদি এটাও থাকে, তাহলে আমরা কি ডিরেক্ট আণবিক ভর দ্বারা গুণ করলে ফাইনাল অ্যান্সারটা পাবো না? তাহলে এটার সাথে আমরা কিন্তু আণবিক ভর দ্বারা গুণ করবো, যে 0.024 ইন্টু ওই যে ওর আণবিক ভর যেটা ছিল 159.5, কপার সালফেটের ওই যে ওইটার গুণ করে দেবো 159.5। যদি রেট একবারে করি তাহলে আমরা পাবো 3.83 গ্রাম। এইটা কি, এটা কিন্তু আমাদের শর্টকাট গেল। তারপর এখানে তোমার হচ্ছে 41 নম্বরে বলছে কি, যে একজন লোক এইচটিপিতে প্রতি নিঃশ্বাসে 200 ml বাতাস গ্রহণ করে, বাতাসে 30% আয়তন হিসেবে অক্সিজেন থাকলে প্রতি নিঃশ্বাসে লোকটি কতগুলো অক্সিজেন গ্রহণ করে। অক্সিজেনের আয়তন আমরা যদি হিসাব করি, ফার্স্টে দেখো 30% দেওয়া আছে না, এটা কত 41, এখানে লেখা আছে, এখানে লিখিত 41।
অক্সিজেনের আয়তন, অক্সিজেনের ভি, দেখো এটা কত দেওয়া আছে, 200 ml না, তাহলে 200 এর কত 30%, 30% যদি আমরা করি, 230% করলে হয় 60 ml। মূল সংখ্যা বের করবো, 60 / কত 22,400, শর্টকাট, যে ভি ডিভাইডেড বাই 22.4, ওটা আমরা মিলিলিটার করে 22,400 করলাম। এখন অনুসংখ্যা আমরা বের করবো, তাইলে এন ইন্টু এন এ করবা। এই যে একটা শর্টকাট আছে না, দেখো এটা মনে রাখতে হবে, মনে রাখলেও হয়, এন ইকুয়াল টু এভাবে তোমরা করতে পারো, এম বাই এম এক্স বাই এন এ ভি ডিভাইডেড বাই 22.4 ভি এস টিপি ডিভাইডেড বাই 24 পয়েন্ট সামথিং, একটা ভুলে গেছি, যাকে এভাবে হবে, হ্যাঁ এভাবে করে ফরমেশন করে যেভাবে যেভাবে লাগে ওভাবে করবা। তো এন ইন্টু, এখন কি করতে হবে এখানে আমাদের, এন ইন্টু এন এন মানে হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা, অ্যাভোগাড্রোর সংখ্যা 6.010⁻23, ওইটা করার পর তোমার হচ্ছে একবারে অ্যান্সার এটা আসবে যে 1.613 ইন্টু 10⁻21, আর এন এ মানে হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা 6.02 ইন্টু 10⁻23 গেল 41। 42 নম্বরে বলছে যে এত সেন্টিমিটার কিউব 0.1 মিটার NaCl দ্রবণ থেকে সম্পূর্ণরূপে ক্লোরিন মুক্ত করতে এত কেমিনোফোর দ্রবণের কত আয়তন প্রয়োজন হবে। আমার কি চাইছে, আয়তন চাইছে। তো আমরা সেম আবার ওই তুল্য সংখ্যার ওই ফরম্যাট ইউজ করব। তো তুল্য সংখ্যার ফরম্যাটটা আমি তোমার এখানে এই শর্টকাটে 42 নম্বরটা পেজ আর না নিয়ে লিখে দিই। দেখো যে এটা হচ্ছে 42, এখানে লিখে 42, 42-এর এভাবে করবা তোমরা যে ই ইন্টু ভি ইন্টু এস, এইটা কি করবা, NaCl, NaCl ইকুয়ালস টু ই ইন্টু ভি ইন্টু এস, এইটা কি হবে, KMnO4, KMnO4। তারপর কোনো কথা নেই, KMnO4 তুল্য সংখ্যা 5, সোডিয়াম ক্লোরাইডের তুল্য সংখ্যা হচ্ছে 1, KMnO4 এর কত, KMnO4 এর হচ্ছে তুল্য সংখ্যা 5 আর সোডিয়াম ক্লোরাইডের হচ্ছে 1। এবার হচ্ছে জাস্ট বসাবা, আর কিচ্ছু করার দরকার নেই। বসানোর পর ফাইনালি ভি এর মান হচ্ছে 5 সেন্টিমিটার পাবা, যাই 5 সেন্টিমিটার কিউব তাই হচ্ছে 5 মিলিলিটার, 5 মিলিলিটার, এটাই অ্যান্সার। শর্টকাটে আরো মনে রাখতে পারো যে দুটি যৌবনের ঘনমাত্রা কি 0. এই যৌবনের ঘনমাত্রা কত 0.1, আর এইটার ঘনমাত্রা কত 0.1। তাহলে যদি কখনো ঘনমাত্রা সমান হয়, তাইলে তাইলে কিন্তু শুধু তুল্য সংখ্যা দেখলেই কাজ শেষ। KMnO4 তুল্য সংখ্যা কত 5 আর NaCl এর কত 1, তার মানে KMnO4 5 গুণ বেশি শক্তিশালী, তাই এর আয়তন লাগবে ঠিক 5/1 মানে 25কে আমরা কি করব, 25কে আমরা 5 দিয়ে ভাগ করব, উত্তর 5, কোনো সূত্রই লাগবে না। এখানে লিখে দিই, দেখো আমরা 0.1 মানে কি, ঘনমাত্রা ঘনমাত্রা সমান উভয়েরই, উভয়ের যদি ঘনমাত্রা সমান হয় তাহলে তুল্য সংখ্যা নিয়ে আমরা কাজ করবো। KMnO4 এর তুল্য সংখ্যা হচ্ছে 5 আর NaCl এর তুল্য সংখ্যা হচ্ছে 1, মানে কত, KMnO4 5 গুণ বেশি শক্তিশালী, তাই এর আয়তন লাগবে ঠিক 5/1, তাহলে 5/1 লাগবে না আমাদের, 5/1 যদি লাগে আছে কত 25, 25-এ আমরা 5 দিয়ে ভাগ করবো, তাহলে অ্যান্সার কত হয় 5, 5 পাচ্ছে শেষ। 42 শর্টকাট, এটা হচ্ছে আরো শর্টকাট। তারপর 43-এ যাই। 43 আমাদের প্রশ্ন করছে যে কোন বিক্রিয়ায় গতি প্রতি গ্রাম বিক্রিয়কের জন্য সর্বনিম্ন পরিমাণ অক্সিজেন প্রয়োজন। তো এখানে প্রতি গ্রাম বিক্রিয়কের জন্য অক্সিজেনের মূল সংখ্যা বের করে তুলনা করতে হবে। তো আয়রনের ক্ষেত্রে আমরা কি জানি, দেখো 4Fe প্লাস 3O2, এটা হবে 2Fe2O3। এখন বলছে যে সর্বনিম্ন অক্সিজেনের প্রয়োজন হয়, তো এটা এভাবে করতে পারে যে 4 × 55.5 মানে কত 234.4 গ্রাম। এফি এর জন্য লাগে কত মোল, 3 মোল অক্সিজেন, তাহলে 1 গ্রামের জন্য কত লাগবে 3/223.4। তো ওরা তোমার চায় নাই, আমার চাইছে জাস্ট এটা, এই যে অ্যান্সারটা। সাধারণ ভগ্নাংশের লজিক খাটাইলে কিন্তু 1 গ্রাম বিক্রিয়ক মানে হলো বিক্রিয়ক আণবিক ভর দিয়ে ভাগ করার লাগবে, আর যার আণবিক ভর যত বেশি ভাগফল তত কিন্তু তত সর্বনিম্ন হয়। এইটা এইভাবে করলে ফাইনাল অ্যান্সার আসে 43। 44 নম্বরটা কি বলছে যে IO3 মাইনাস I মাইনাস এবং I2 এ আয়োডিনের জারণ সংখ্যা যথাক্রমে কত। এটা কিন্তু +5 -1 0 হবে। শর্টকাটে মনে রাখতে পারো যে জারণ সংখ্যার
বেসিক রুলস দিয়ে যে মুক্ত মৌলের জারণ মান সবসময় জিরো হয়। যেহেতু মুক্ত মৌলের জারণ মান জিরো হয়, তাইলে I2 কি হবে, জিরো হবে, কারণ মুক্ত মৌলের জারণ মান জিরো হয়। আচ্ছা, এরপর এক পরমাণু আয়নের চার্জে তার জারণ সংখ্যার মান, তাহলে আই মাইনাস, এটা কি আই মাইনাস এক পরমাণু না, এর চার্জে কিন্তু তার জারণ মান, কারণ কি এক পরমাণু, এক পরমাণু। এরপর হচ্ছে আইও থ্রি মাইনাস, তো আইও থ্রি মাইনাস অক্সিজেন জারণ সংখ্যা অক্সিজেন -2 হিসেবে মানে ধরে নেব। দেখো এটা কিভাবে করি, এক্স প্লাস থ্রি ইন্টু অক্সিজেন জারণ মান কত, -2 ইকুয়াল টু কি হবে, এটা হচ্ছে -1, বা এক্স ইকুয়াল টু কি হবে, +5 হবে। এক্স ইকুয়াল টু কি হলো, +5 হলো। তাহলে উত্তর ফাইনালি আমরা যদি করি +5, -1, 0। 45 নম্বর বলছে যে ফিটকিরি দিয়ে একটি জার পরীক্ষা করা হয় এবং দেখা যায় যে 2 লিটার পানিতে এত ধারণকারী 50 ml ফিটকিরি দ্রবণ মেশালে সর্বোত্তম ফিটকারি ডোজ পাওয়া যায়, ফিটকারি ডোজের ঘনত্ব কত ছিল। তো ফিটকারির ভর আমরা দেখো এইভাবে করব, 45-এ ফিটকারির ভর একবারে করব, যে এম মানে ফিটকারির ভর 1 গ্রাম/লিটার ইন্টু 50 ml, এটা ইকুয়াল টু কি 1 মিলিগ্রাম/লিটার ইন্টু 50 ml, বা এটাকে আমরা কি বলতে পারি, 50 মিলিগ্রাম। সুতরাং ঘনমাত্রা হবে 50 মিলিগ্রাম, এভাবে লিটার, লিটার কত, 2 লিটার না, 2 লিটার দ্বারা ভাগ করব, তাহলে এটা কত হয়, 25 মিলিগ্রাম/লিটার, মানে কি 25 ppm, 25 ppm। এখানে আমাদের কি হয়েছে, 25 ppm হবে। ডোজের ঘনত্ব কত ছিল, ppm মানে কি মিলিগ্রাম/লিটার, আমরা সবাই জানি ppm মিলিগ্রাম/লিটার। তাহলে 1 লিটারে 1 গ্রাম থাকা মানে 1 মিলিলিটারেও 1 মিলিগ্রাম থাকা, তাহলে 50 মিলিমিটারে আছে হচ্ছে 50 মিলিগ্রাম ফিটকারি। এই 50 মিলিগ্রামকে ঢালা হলো 2 লিটার পানিতে, তাহলে প্রতি লিটার কত পড়লো, 50-এর অর্ধেক, 50-এর অর্ধেক কত, 25 মিলিগ্রাম, তাহলে 25 মিলিগ্রাম/লিটার মানে হতো 25 ppm। 50 মিলিগ্রামকে ঢালা হয়েছে কিন্তু 2 লিটারে, তাহলে প্রতি লিটার কত বললো, 50-এর অর্ধেক, 50-এর অর্ধেক, ঠিক আছে। 46 কি বলছে যে Fe2+ + 2S+ NO3 মাইনাস, উক্ত বিক্রিয়াকে জারক কোনটি, জারক কোনটি, NO3 মাইনাস। কেমনে হবে, দেখো জারক বিধায়ক জানা শব্দ কি, যে জারিত হয় যার চার্জ বাড়ে সে হলো কি বিজারক। এখানে Fe2+ থেকে Fe3+ হচ্ছে না, মানে কি চার্জ বাড়ছে, তাই আয়রন কি বিজারক। তাহলে বিক্রিয়ায় থাকা অন্যজন কে, Na3-, নিশ্চিত হবে কি সে জারক। তাহলে নাইট্রোজেনের জারণ মান বের করতে পারলে কিন্তু, মানে নাইট্রোজেনের ওই যে জারণ মান বের করবা, ওই কাহিনীতে যাওয়ার দরকার নাই। তো আমি এখানে একটু লিখে দিচ্ছি 40 নম্বরে, যে যার চার্জ বাড়ে, যার চার্জ বাড়ে সে কি বিজারক। তাইলে Fe2+ থেকে এখানে Fe2+ থেকে Fe3+ হয়েছে না, মানে কি চার্জ বাড়ছে, মানে কি চার্জ চার্জ বাড়ছে। তাইলে আয়রন কি, এই আয়রন হচ্ছে বিজারক, যেহেতু চার্জ বাড়ছে। তো আয়রনের যদি বিজারক হয়, তাহলে বিক্রিয়ায় থাকা অন্যজন কি আছে, NO3-, NO3- কি হবে, NO3- হবে জারক, যেহেতু Fe2+ হচ্ছে বিজারক, তাহলে ফাইনাল আনসার হচ্ছে NO3-। 47 নম্বর কি বলছে যে NaOH + Cl2 NaCl + NaClO + H2O, এটি কি ধরনের বিক্রিয়া, এটি একটা অসামঞ্জস্য বিক্রিয়া। কিভাবে মনে রাখবা, যখন দেখবা যে একই মৌল একা ছিল কিন্তু বিক্রিয়ার পর দুজনের সাথে যুক্ত হয় ভিন্ন ভিন্ন চার্জ দেখাচ্ছে, তখন চোখ বন্ধ করে ডিসপ্রপোর্শন লাগিয়ে দেবা, মানে ডিসপ্রপোর্শন মানে হচ্ছে অসামঞ্জস্যতা, বুঝতে পারছি। তো এখানে Cl2 এর চার্জ কত,
Cl2 এর এখানে Cl2 এর চার্জ কত, 0। বিক্রিয়ার পর NaCl সেটি এই যে NaCl হয়েছে না, সেটা কত হয়েছে, সেটি -1, কত হয়েছে, -1 NaCl। এবং NaClও এটা কি সব কনভার্ট হয়েছে, এটা কি +1 এ কনভার্ট হয়েছে না, এটা কিন্তু +1 এ কনভার্ট হয়েছে। তাইলে অর্থাৎ একই সাথে কি হয়েছে, জারণও হয়েছে বিজারণ হয়েছে। সুতরাং এখানে জারণ ও বিজারণ উভয় হয়েছে। তাহলে জারণ ও বিজারণ একই সাথে যদি হয় তাহলে সেটা কি ডিসপ্রপোর্শন বা অসামঞ্জস্য বিক্রিয়া। জারণ ও বিজারণ উভয়ই হয়েছে। 48 নাম্বার কি বলছে যে MnO4 মাইনাস প্লাস Fe2 প্লাস দেওয়া আছে বিক্রিয়ার সমন্বয়কৃত রূপ। এটা তোমাদের সমন্বয়কৃত রূপ করতে হবে। শর্টকাট মনে রাখতে পারো যে ক্রস মাল্টিপ্লিকেশন ট্রিক, যে পুরো বিক্রিয়া সমতা করার কোনো দরকার নাই, শুধু কি করবা, ইলেকট্রনের আদান প্রদানটা খেয়াল রাখবা। দেখো শর্টকাটে কিভাবে করবা, সমতা করার এত দরকার নাই। এখানে ম্যাঙ্গানিজ +7 থেকে কি হয়েছে, +2 হয়েছে না। Mn মানে কি, ম্যাঙ্গানিজ কি হয়েছে, +7 থেকে +2 হচ্ছে, +2 হচ্ছে মানে কি 5টা ইলেকট্রন গ্রহণ করছে, 5টি ইলেকট্রন গ্রহণ করেছে, 5টি ইলেকট্রন গ্রহণ করেছে। আয়রন Fe, Fe কি করছে, +2 থেকে +3 হচ্ছে, +2 থেকে +3 হচ্ছে। তাইলে একটি ইলেকট্রন কি করছে, ত্যাগ করছে, একটি ইলেকট্রন ত্যাগ করছে। তো একটি ইলেকট্রন যদি ত্যাগ করে, এখন শুধু তোমার দুটো সংখ্যা আমরা যদি এক্সচেঞ্জ করে দিই, তাহলে আয়রনের সামনে যদি আমরা 5 দিই আর ম্যাঙ্গানিজের সামনে যদি 1 দিই, তাহলে কিন্তু সমতাকরণ সমীকরণ হয়ে যাবে। আয়রনের সামনে দিবা হচ্ছে 5, ম্যাঙ্গানিজের সামনে দিবা হচ্ছে কত, 1। দেখছো, এইভাবে যদি মানে অপশন টেস্ট করো তাহলে কিন্তু ম্যাথ হয়ে যাইতেছে। ওই অত কাহিনী করার দরকার নেই যে অর্ধ সমীকরণ, তারপর হচ্ছে সমতা করবা, এত এমসিকিউতে টাইম নিয়ে অপশন টেস্ট করলে ম্যাথ মিলে যাবে। 49-এ যাও। তো 49 আমাদের কি বলছে, 200 মিলিগ্রাম কার্বন ডাইঅক্সাইড থেকে 10^21 অণুটি অপসারণ করলে কি পরিমাণ অণু অবশিষ্ট থাকে। তো অপসারিত মৌল ইকুয়াল টু কি করবা, দেখো এখানে লিখে দিই 49-এ অপসারিত মৌল ইকুয়ালস টু ওই যে 10^21 ডিভাইডেড বাই কি করবা, 6 পয়েন্ট অ্যাভোগাড্রোর সংখ্যা 6.02 ইন্টু 10^23। তো মৌল ইন্টু আণবিক ভর, ঠিক আছে। তো এখানে অপসারিত ভর ইকুয়াল টু মৌল ইন্টু কিন্তু আণবিক ভর। মৌল তো আমরা বের করলাম, এখন আণবিক ভর কত, এখানে 44 ইন্টু 44 করবা, তাহলে 200 মিলিগ্রাম থেকে আমাদের ওটা মাইনাস করতে হবে। ওইটা করলেই আমাদের ফাইনাল অ্যান্সার কিন্তু বের হয়ে যাবে। আরো ফার্স্ট ক্যালকুলেশন করতে পারো যে 10^20 অনুমানে কি, অনুমানে কত গ্রাম সেটা আগে বের করবো। 6.02 মানে অ্যাভোগাড্রো সংখ্যাটি অনুর ভর হচ্ছে 44 গ্রাম, তাহলে 10^20 ভর হবে 44/600, 44/600 গ্রাম বা কত 73 মিলিগ্রামের মতো। আমাদের কাছে ছিল কত 200 মিলিগ্রাম, তাহলে 73 গ্রাম যদি মানে 73 মিলিগ্রাম যদি সরিয়ে নিই তাহলে বাকি থাকে কত, 200 মাইনাস 73, 127। তো 127 মিলিগ্রাম মানে 0.127 গ্রাম বা 1.27 × 10⁻⁻1 গ্রাম। আমি বুঝতে পারছি। তো দেখো এখানে আমাদের এইটা একটু ক্যালকুলেশন করি, 10^21 ডিভাইডেড বাই 10^21 ডিভাইডেড বাই 6.02 ইন্টু 10^23, 1.66 ইন্টু 10^-23। এটার সাথে আমরা যদি আণবিক ভরটা গুণ করি 0.07 আসে, কত 0.07। তো এটা যদি এখানে ক্যালকুলেশন করি 0.07 আসে। তো ওইটা এই যেটা বের হবে ওইটা থেকে আমাদের মাইনাস করতে হবে, মাইনাস করলে আমাদের কিন্তু বের হয়ে যাবে। অথবা অর 6.
গ্রাম হবে, কারণ আণবিক ভর কত, 44 গ্রাম। তাহলে দেওয়া আছে কত, 10^21, 10^21টি, 10^21টি ভর হবে 44/600 গ্রাম, বা কত, 73, বা মিলিগ্রামের মতো। তো এখন আমাদের ছিল কত, 200, 200 থেকে আমাদের কি করতে হবে, 73 মাইনাস করবা, যে 73 গ্রাম হচ্ছে যদি সরায় নেয় তাহলে 200 - 73 মানে কত থাকে আমাদের এখানে, 127 মিলিগ্রাম। 127 মিলিগ্রাম মানে কত, 0.127 গ্রাম। এটাকে আমরা কি লিখতে পারি, 1.27 ইন্টু 10^-1 গ্রাম। 50 নম্বর কি বলছে, যে কোনো রোগীর রক্তে 35 ml এর মধ্যে 0.1 মিলিমোল গ্লুকোজ পাওয়া গেলে গ্লুকোজের পরিমাণ ppm এককে কত হবে। ডিরেক্ট করবা এভাবে, 50 is equal to 35 মিলিলিটার, না তাহলে 35 ইন্টু 10^-3 করবা, আণবিক ভর দ্বারা গুণ করবা আর ওইটা দ্বারা ভাগ করবা, তাহলে আসে 1080 ppm। ppm মানে কি, মিলিগ্রাম পার লিটার। তাহলে আমাদের টার্গেট কি, উপরের মানটি কি মিলিগ্রাম আর নিচের মানটি কি লিটারে নেওয়া। তাহলে গ্লুকোজের ভর কত, 180, 0.21 মিলিমোলকে সরাসরি 180 দিয়ে যদি গুণ করি তাহলে কি আমরা মিলিগ্রাম পাবো না, মানে 0.21 ইন্টু এটা যদি আমরা 180 করি তাহলে কি পাবো আমরা, তাহলে মিলিগ্রাম পেয়ে যাবো। তাহলে আমরা কি পাবো, মিলিগ্রাম পাবো। এখন 0.21 ইন্টু 180 করলে আমাদের কত আসে, এখানে আসে হচ্ছে 37.8 মিলিগ্রাম। তাহলে এভাবে এভাবে ঐকিক নিয়মে করতে পারি, এটা কিন্তু ওয়ার, যে 35 ml মানে কত, 0.035 লিটার। এখন ভাগ যদি করি তো 0.035, এটাকে আমরা হচ্ছে মিলিগ্রাম, সরি এটা মিস করি, 35 ml মানে এত লিটার, তাহলে এখন ভাগ যদি করি আমরা পাইছি কত, 37.8। এইটাকে ভাগ করবো আমরা কত দিয়ে, 0.035 মিলিগ্রাম পার লিটার, না মানে মেইন কথা হচ্ছে ppm হচ্ছে, এখানে তোমার মিলিগ্রাম থাকবে উপরে আর এইটা এখানে থাকবে লিটার। তো আমরা মিলিগ্রাম পার লিটারে কনভার্ট করার জন্য উপরে মিলিগ্রামটা নিলাম, ওইটাকে যেটা আছে ওটাকে 35 ml কে লিটারে কনভার্ট করছি, এখন মিলিগ্রাম পার লিটারে আমরা অ্যান্সারটা বের করবো। এটা যদি একবারে করি তাহলে আসে 1080 ppm। ঠিক আছে, তো 1080 ppm করলে আমাদের কিন্তু অ্যান্সারটা এভাবে হয়ে যায়। তো এটাই হচ্ছে অ্যান্সার। আচ্ছা, তো সেট এ মে বি শেষ, হ্যাঁ সেট এ শেষ, এখন আমরা সেট বি তে যাব।